আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি রকেট ফিজিক্সে। আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়টি পড়ছিলাম, সেটা প্রায় 6টি লেকচার হয়ে গিয়েছে। আজকে আমাদের 7ম লেকচার, ক্লাস নং 7, এবং দেখতে দেখতে আমরা প্রায় চ্যাপ্টারের শেষের দিকে চলে এসেছি। আর লাস্ট একটি ক্লাস অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে নেক্সট কোনো একদিন ভিডিওটা আপলোড করে দিব। আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড যাবতীয় কথাবার্তা। শিশিরাঙ্ক কি, শিশিরাঙ্ক কিভাবে হয় না হয়, কিভাবে বাষ্প সম্পৃক্ত হয় অসম্পৃক্ত হয়, অ্যাকচুয়ালি বায়ু সম্পৃক্ত অসম্পৃক্ত কিভাবে হয় না হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা খুব ভালোভাবে আলোচনা করব। এখানে ইভাপোরেশন, কনডেনসেশন কিভাবে সাইমালটেনিয়াসলি একসাথে চলে এগুলো দেখার চেষ্টা করব। বাষ্প এবং গ্যাসের মধ্যে, ভেপার এবং গ্যাসের মধ্যে পার্থক্য কী সেটাও বোঝার চেষ্টা করব। সো খুব ডিটেইলড এবং খুব গোছানো একটি লেকচার হবে। এবং অবশ্যই ক্লাসে কিছু আমরা কোয়েশ্চেন সলভ করব, কোয়েশ্চেন প্র্যাকটিস করব, এবং শেষের দিকে একটা কোয়েশ্চেন সলভ করব যেটা এসেছিল সিকের ওয়েটে। দেখব কোয়েশ্চেনটা যেই পদ্ধতিতে সলভ করানো হয় সেটা অ্যাকচুয়ালি ভুল। কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালি কারেক্ট না, বাট অ্যাকচুয়ালি আমাদের অনেক কিছুই ভুল একটু পড়া হয়। সো ওইভাবেই সলভ করা লাগবে, কিছু করার নেই। যদি এসে থাকে আপনাদের, যদি এটা একবারই এসেছে ইতিহাসে, আর কখনো আসবে না হয়তো বা 20-21 সালে মনে হয় কোনো একটা কোয়েশ্চেন। সো পুরো লেকচারটা খুব বোঝানো হবে ইনশাল্লাহ, আপনারা এনজয় করবেন। এবং নেক্সট যে ক্লাসটা আছে সেখানে আমরা গড়মুক্ত পথটাও শেষ করে দিব। আপেক্ষিক আর্দ্রতার যে বাকি অংশটা সেটা নেক্সট ক্লাসে পড়াবো, হাইগ্রোমিটার সহ, এবং গড়মুক্ত পথের লেসনটাও ওই ক্লাসের শেষের দিকে থাকবে। তো আসুন শুরু করা যাক। আমরা ডিরেক্টলি আমাদের লেসনে ঢুকে গেলাম। আমাদের আজকে যেহেতু আমরা টাইপ কেস করেই পড়ছি, আজকে আমাদের টাইপ নং 10 আর টাইপ নং 9 হওয়ার কথা ছিল গড়মুক্ত পথ, আর সেটা তো আমরা পরবর্তীতে ঢুকিয়ে দিব। ওকে, তো টাইপ 10-এ ডিরেক্টলি আমরা চলে আসলাম। ওকে, এবং এই টাইপের নাম হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্ক। তো টাইপে অনেক কিছু পড়া লাগে, ডিরেক্টলি আপেক্ষিক আর্দ্রতা ডিরেক্টলি শিশিরাঙ্ক তো পড়ানো যায় না, তার আগে আপনাদেরকে ওই অনুযায়ী প্রস্তুত করা লাগবে। তো আসুন আগে আমি আপনাদেরকে প্রস্তুত করানোর চেষ্টা করি। সর্বপ্রথম আমরা যে জিনিসটা পড়বো আজকে ভাই, সেটার নাম হচ্ছে সংকট তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা, যেটাকে সন্ধি তাপমাত্রাও বলে, এবং ইংলিশে যেটাকে বলে হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। আসুন শুরু করা যাক। এই টেম্পারেচারের সংজ্ঞা তো আমি দিবই, বাট সংজ্ঞা পরে, আগে আমরা বোঝার চেষ্টা করব সংকট তাপমাত্রা কি, কেন, এই জিনিসগুলো। তো সংকট তাপমাত্রা মেইনলি এই তাপমাত্রাটাকে ডিফাইন করা হয় গ্যাস এবং বাষ্পের মধ্যে পার্থক্য করার জন্য। সো দুটো জিনিস আছে দেখুন, একটা হচ্ছে গ্যাস আর আরেকটা কি ভাই বলুন, আরেকটা হচ্ছে ভেপার বা বাষ্প। একটা হচ্ছে গ্যাস আর আরেকটা হচ্ছে ভেপার বা বাষ্প। এখন স্বাভাবিকভাবে মনে হতে পারে যে গ্যাস টোটালি ডিফারেন্ট একটা জিনিস, ভেপার টোটালি ডিফারেন্ট একটা জিনিস, বাট আমাদের লেভেল অনুযায়ী আমরা বলতে পারি, আমরা এদের মধ্যে কোনো পার্থক্য করবো না। আমরা বলতে পারি যে এরা দুটোই হচ্ছে ভাই গ্যাস, কোনো ডিফারেন্স নেই, দুটোই ধরেন গ্যাস। ডিফারেন্স আছে সেটাই তো পড়বো। সো ফার্স্ট অফ অল দুটোই হচ্ছে গ্যাসীয় পদার্থ, এটাও গ্যাস এটাও গ্যাস। তো বলা যায় যে সকল ভেপারই গ্যাস, কিন্তু সকল গ্যাস আবার ভেপার না বা বাষ্প না, এটা আমাদের লেভেল অনুযায়ী, কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী আমরা বলছি। সো এখন গ্যাস আর ভেপারের মধ্যে পার্থক্য কিভাবে করা যায় সেটাই আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি। আসুন, সো গ্যাস এবং ভেপারের মধ্যে পার্থক্য করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা আসে, যে গ্যাসকে আপনি যদি, এই যে গ্যাস যে আছে আমাদের কাছে, এই যে গ্যাস যে আছে, আপনি যদি গ্যাসকে কোনো কারণে ধরেন, এটার উপরে কোনো কারণে আপনি প্রেসার দিলেন, ধরেন কোনো কারণে প্রেসার দিলেন, তাহলে গ্যাসটা ভাই লিকুইডে বা তরলে পরিণত হয় না। ওকে, লিকুইডে পরিণত হয় না। কিন্তু আপনি যদি ভেপার বা বাষ্পে যদি আপনি কোনো কারণে প্রেসার দেন, অনেক ভালো পরিমাণে প্রেসার দেন, তাহলে এটাকে আপনি খুব ইজিলি লিকুইডে পরিণত করতে পারেন, তাই না? আমাদের কাছে যে তরলজাত গ্যাস যেগুলো বিক্রি হয় আমাদের কাছে, সেগুলো কিন্তু প্রেসার দিয়ে মেইনলি লিকুইডে পরিণত করা, বুঝা গেছে? ভেপার বা যেই বাষ্পটাকে আপনি যদি প্রেসার দিয়ে লিকুইড পরিণত করেন, তাহলে সেটাকে আমরা গ্যাস বলবো না, সেই গ্যাসটাকে আমরা নাম দিব বাষ্প। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, আমরা প্রেসার দিচ্ছি, সেটা লিকুইডে পরিণত হচ্ছে না, আমরা যদি অতিরিক্ত প্রেসার দিই তাহলে কি হবে? গ্যাস কি গ্যাসে থেকে যাবে কিনা? সেটার উত্তর হচ্ছে, আমরা যদি অতিরিক্ত প্রেসার দিই তাহলে এই গ্যাসটা পরিণত হয় সুপার ক্রিটিক্যাল ফ্লুইডে। সুপার ক্রিটিক্যাল ফ্লুইড, এটা হোল ডিফারেন্ট একটা থিং, এটা আমাদের ডেফিনেটলি সিলেবাসে নেই। আপনি যদি চান তাহলে আপনি এটা সম্পর্কে একটু জ্ঞান আহরণ করতে পারেন, বাট এটা টোটালি আপ টু ইউ, আপনি চান কিনা। তো আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে, গ্যাসকে অতিরিক্ত প্রেসার দিলে সেটা নতুন সুপার ক্রিটিক্যাল একটা ফ্লুইডে পরিণত হয়েছে, ঠিক আছে? আর ভেপার এমন এক প্রকার গ্যাস যেখানে চাপ দিলে আমরা সেটাকে ইজিলি লিকুইডে পরিণত করতে পারি। এখন এটা গেল গ্যাস আর ভেপারের একদম বেসিক পার্থক্য। তো আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই, পার্থক্যের সাথে এই যে সন্ধি তাপমাত্রা, এটার আবার কি রিলেশন? তো আসলে এটার রিলেশনটা আমরা একটু বের করার চেষ্টা করি। রিলেশনটা হচ্ছে এরকম ভাই, সন্ধি তাপমাত্রা হচ্ছে একটা তাপমাত্রা, ধরেন এটাকে টিসি দ্বারা প্রকাশ করা হয়।
সো এই তাপমাত্রাটা এক এক প্রকার গ্যাসের জন্য এক এক রকম হতে পারে। ঠিক আছে, আমি একটু বড় উদাহরণ দিয়ে বুঝাবো। সো দেখা যায় কোনো একটা গ্যাস ধরেন কোনো একটা গ্যাসের তাপমাত্রা যদি কোনো কারণে কোনো গ্যাসের তাপমাত্রা ধরেন টি, এই তাপমাত্রা যদি কোনো কারণে ভাই সন্ধি তাপমাত্রা থেকে বড় হয় তাহলে এটাকে আমরা গ্যাস বলবো। আর কোনো একটা গ্যাসের তাপমাত্রা যদি কোনো কারণে সন্ধি তাপমাত্রা থেকে ভাই কম হয়, যে গ্যাসের কথা বলছি সেই গ্যাস, একটা নির্দিষ্ট গ্যাসের জন্য তার সন্ধি তাপমাত্রাটা ফিক্সড। সো ওই নির্দিষ্ট গ্যাসের জন্য ধরেন তার তাপমাত্রাটা সন্ধি তাপমাত্রা থেকে কম, তাহলে ওই গ্যাসকে আমরা আর গ্যাস বলবো না, সেই গ্যাসটাকে আমরা নাম দিব হচ্ছে ভেইপার। বুঝা গেছে, বা বাষ্প। তো গ্যাস আর বাষ্পের মধ্যে পার্থক্য হচ্ছে এই সন্ধি তাপমাত্রা দ্বারা ইজিলি ডিফাইন করা যায়, ইজিলি এদেরকে আলাদা করা যায়। গ্যাসের তাপমাত্রা সন্ধি তাপমাত্রা থেকে বেশি, ভেপারের তাপমাত্রা সন্ধি তাপমাত্রা থেকে কম। বোঝা গেল? আশা করি বুঝেছেন। যদি খুব ভালো মতো এটা থেকে ফিল না পেয়ে থাকেন কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে ফিল করাতে পারবো। তো আপনি এবার বলতে পারেন যে ভাই যে কোনো গ্যাসকে তাহলে ভেপার বলা যাবে যদি সেটাকে সন্ধি তাপমাত্রার নিচে নামিয়ে আনা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ। ভাই যে কোনো ভেপার বা বাষ্পকে কি গ্যাস বলা যাবে যদি তার তাপমাত্রা সন্ধি তাপমাত্রার উপরে নিয়ে যাওয়া যায়? উত্তর হচ্ছে হ্যাঁ। তাহলে আপনার মনে হয় প্রশ্ন করতে পারে যে ভাই তাহলে কি আমরা অক্সিজেন গ্যাসকেও কখনো অক্সিজেন ভেপার বলতে পারবো কিনা? আসুন এই জিনিসটার উত্তর আমি একটু খোঁজার চেষ্টা করি। অক্সিজেন গ্যাসকে কি অক্সিজেন ভেপার বলা যাবে কি না উত্তর খুঁজবো। তার আগে একদম আমাদের বেসিক বাষ্প বলতেই বা ভেপার বলতে আমরা সর্বপ্রথম যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে ওয়াটার ভেপার, জলীয় বাষ্প। সেটা দিয়ে শুরু করি। সো দেখা যায় ভাই জলীয় বাষ্প TC(H2O), যদি আমরা এই জলীয় বাষ্পের আমরা আপেক্ষিক সুপ্ত তাপমাত্রাটা যদি কোনো কারণে ডিটারমাইন করি, সেটা আসে 373.946 ডিগ্রি সেলসিয়াস। ওকে, একটু ভুল হতে পারে, সেক্ষেত্রে কারেক্ট করে দেবেন, এটা গুগল করলে আপনারা পেয়ে যাবেন। সো ভাই ওয়াটার ভেপারের ক্ষেত্রে সন্ধি তাপমাত্রা হচ্ছে এটা। এখন আমার কথা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যেই বাষ্পটা পাই, জলীয় বাষ্পটা কখন পাওয়া যায় বলুন? উত্তর হচ্ছে পানিকে যদি আমরা বয়েল করতে থাকি, সো পানির তাপমাত্রা তখন কত হয়ে যায় ভাই? 100 ডিগ্রি সেলসিয়াস। সো ওখান থেকে যে বয়েলড ওয়াটার ভেপারটা উৎপন্ন হয় সেটা তাপমাত্রা কত থাকে ভাই? 100 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাই না ওয়াটার ভেপারটা? এইটা একটা বিষয়। আবার ভাই দেখা যায় নদী নালা খালবিল থেকেও বা আমাদের ভেজা কাপড় থেকেও ইভাপোরেট হয় পানি, তো তখন ধরেন সেই ওয়াটার ভেপারের টেম্পারেচারটা কত থাকে? ধরেন 25 ডিগ্রি সেলসিয়াস পরিবেশের তাপমাত্রা। সো জেনারেলি আমরা যে ওয়াটার ভেপারটা পরিবেশে পাই সেটা তাপমাত্রা হয় 100 ডিগ্রি সেলসিয়াস অথবা 25 ডিগ্রি সেলসিয়াস বা এইটার আশেপাশে, এই ধরনের কিছু। সো এই তাপমাত্রাগুলো দেখুন তো ভাই, এই পানির যে সন্ধি তাপমাত্রা আছে সেটার তুলনায় অনেক কম না? পানির সন্ধি তাপমাত্রার তুলনায় অনেক কম। তো এই তাপমাত্রাগুলো তো ইজিলি বলা যায় যে 373.946 ডিগ্রি সেলসিয়াসের থেকে তো কম। এই কারণে ভাই এই যে এই তাপমাত্রায় আমরা যে জলীয় যেই ওয়াটার ভেপারটা পাই এটাকে আমরা নাম দিই হচ্ছে বাষ্প, বা যেটাকে আমরা নাম দিই হচ্ছে জলীয় বাষ্প। ওকে, সেটাকে আমরা নাম দিই হচ্ছে জলীয় বাষ্প। কারণ কি? ওর তাপমাত্রাটা তো ভাই 100 ডিগ্রি সেলসিয়াস বা 25 ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশে কিছু একটা থাকে, সেটা তো সন্ধি তাপমাত্রার তুলনায় কম। এখন ধরেন আপনি এই বাষ্পটাকে নিলেন, সেই বাষ্পটাকে ধরেন কোনো কারণে আপনি এই বাষ্পটাকেই নিলেন এবং এই বাষ্পটাকে ভাই আপনি উত্তপ্ত করতে থাকলেন। এই বাষ্পটাকে উত্তপ্ত করতে 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 ধরেন ভাই এর টেম্পারেচার আপনি করে ফেললেন, এর টেম্পারেচার ধরেন কোনো কারণে আপনি করে ফেললেন প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস জলীয় বাষ্পটা। এবং দেখেন এই জলীয় বাষ্পটা কিন্তু এবার তাপমাত্রাটা জলীয় বাষ্পের সন্ধি তাপমাত্রা থেকে বেশি। এবার এই জলীয় বাষ্পকে জলীয় বাষ্প বলবো না, আমরা এটা নাম ধরেন আমি নিজের ইচ্ছা মতো একটা নাম দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এইটাকে এবার আমরা নাম দিব হচ্ছে জলীয় গ্যাস। আশা করি বুঝেছেন, ঠিক আছে? বাট জেনারেলি আমরা যেই জলীয় বাষ্পটা পাই সেটাকে আমরা বাষ্পই কেন বলি ভাই? কারণ স্বাভাবিক চাপে যে জলীয় বাষ্প যে তাপমাত্রা থাকে সেটা তার সন্ধি তাপমাত্রার তুলনায় অনেক কম থাকে, এই যে দেখতে পাচ্ছি একটু আগে। সেই কারণে আমরা এটাকে মেইনলি বলি জলীয় বাষ্প। এবং এই 400 ডিগ্রি সেলসিয়াস আমরা বাষ্প পাই না বা গ্যাস নিয়ে যাইতে পারি না, নর্মালি তো এরকম হয় না, এই কারণে আমরা এটা কখনো জলীয় গ্যাস সম্পর্কে পড়িই নাই। তো এখন আসেন ওয়াটার ভেপার নিয়ে একটু কথাবার্তা বলি, যেহেতু বলেছিলাম ওয়াটার ভেপার নিয়ে কথাবার্তা বলবো, আসুন কথাবার্তা বলা হয়ে যাক। সো দেখা যায় ভাই, আমরা যদি এখানে দেখানোর চেষ্টা করি, দেখা যায় যে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে এই তাপমাত্রাটা প্রায় -118.6 ডিগ্রি সেলসিয়াস। বুঝা গেল? অক্সিজেন গ্যাসের তাপমাত্রা সন্ধি তাপমাত্রা হচ্ছে -118। এখন জেনারেলি আমরা যে অক্সিজেন গ্যাসটা পাই সেটা তাপমাত্রা কত থাকে? ধরুন পরিবেশের তাপমাত্রা সেটা কত থাকে ভাই? 25 ডিগ্রি সেলসিয়াস। এখন এই 25 ডিগ্রি সেলসিয়াস ওর সন্ধি তাপমাত্রার তুলনায়
ও সন্ধি তাপমাত্রার তুলনায় অনেক বেশি থাকে না। এই কারণে অক্সিজেন গ্যাসকে আমরা নাম দিই হচ্ছে অক্সিজেন গ্যাস। কোনোদিন আপনি যদি এরকম নিয়ে যেতে পারতেন যে ধরেন আপনি অক্সিজেনটাকে এমন তাপমাত্রায় নিয়ে গেলেন যে -200°C, ওকে, যেটা এই 118°C তাপমাত্রার তুলনায় অনেক কম, তাহলে আমরা অক্সিজেন গ্যাসকে অক্সিজেন গ্যাস না বলে অক্সিজেন ভেপার বলতাম। ওকে, সো স্বাভাবিকভাবে ভাই কখনো অক্সিজেন ভেপার আপনি দেখবেন না, কারণ -200°C অ্যাচিভ করা অনেক টাফ। সো এটা কখনোই আমরা স্বাভাবিকভাবে দেখি না, এই কারণে আপনি কোনোদিন স্বাভাবিকভাবে অক্সিজেন ভেপারেরও নাম শুনেন নাই। আশা করি বুঝেছেন। সো যে কোনো গ্যাসকেই ভাই ভেপার বলা যাবে, যে কোনো ভেপারকেই গ্যাস বলা যাবে, ডিপেন্ডিং অন ইটস ক্রিটিক্যাল টেম্পারেচার। আশা করি ভালো মতো আপনারা এই জিনিসগুলো বুঝেছেন, কোনো সমস্যা আপনাদের নেই। এখন আরেকটা ধরেন পার্থক্য করতে পারেন আপনারা, এই জিনিসটাও অনেকে পার্থক্য বলে থাকে, সো সেটাও আমি একটু বলি আপনাদেরকে। এই যে দেখেন ভাই, ভেপার বা ওয়াটার ভেপার, ধরেন আমরা কক্ষ তাপমাত্রার কথা বলতেছি, ধরেন 25°C তাপমাত্রার কথা বলতেছি। দেখেন ভাই, ওয়াটার ভেপার কোথা থেকে উৎপন্ন হয়? উত্তর হচ্ছে ওয়াটার থেকে, তাই না? উত্তর হচ্ছে ওয়াটার থেকে। ভাই আমরা আর কি কোনো লিকুইড থেকে ভেপার পাই? পাই, যেমন আপনি পেট্রোল থেকেও পাবেন, দেখবেন যে পেট্রোল থেকেও কিন্তু ইয়া হয়, আপনি দেখবেন অ্যালকোহল থেকেও আপনি পাবেন। ওকে, সো 25°C তাপমাত্রায় এই জায়গাগুলো থেকে আমরা মেইনলি পাই হচ্ছে ভেপার, তাই না? ইভাপোরেট হয়। সো 25°C তাপমাত্রায় এই জিনিসগুলো কি হিসেবে থাকে বলেন? লিকুইড হিসেবে থাকে। এই জিনিসগুলো লিকুইড হিসেবে থাকে, যদি এর মধ্যে থেকে কিছু ভেপার উৎপন্ন হতে থাকে ইভাপোরেশনের মাধ্যমে। সো ভেপার মেইনলি এমন একটা পদার্থ থেকে উৎপন্ন হয় যেই পদার্থটা 25°C তাপমাত্রায় লিকুইড থাকে অনেক কেস। আবার ভাই আপনি ধরেন 25°C তাপমাত্রাতেই আপনি যদি যে কোনো একটা গ্যাসের কথা বলেন, ধরেন আমি অক্সিজেন গ্যাসের কথা বললাম, এখন আমাকে বলেন অক্সিজেন গ্যাস 25°C তাপমাত্রায় লিকুইড থাকে? উত্তর হচ্ছে না। অক্সিজেন গ্যাস ভাই অক্সিজেন গ্যাসই থাকে। শুধু অক্সিজেনের কথা কেন বলছেন? নাইট্রোজেন, ক্লোরিন বা ধরেন নাইট্রোজেন, এই ধরনের যতগুলা গ্যাস টাস আছে বা এই ধরনের মোটামুটি ম্যাক্সিমাম গ্যাস আর কি, আমরা তো এক্সেপশনের দিকে যাচ্ছি না, যতগুলো গ্যাস আছে মোটামুটি সবগুলাই কিন্তু এখানে আপনার হচ্ছে স্বাভাবিক তাপমাত্রাতেও এরা কিন্তু গ্যাস হিসেবেই থাকে, আর কক্ষ তাপমাত্রায় এদের গ্যাস হিসেবেই থাকে, গ্যাস হিসেবেই থাকে। বাট ভেপারগুলো ভাই কক্ষ তাপমাত্রায় যেসব পদার্থ থেকে ভেপার উৎপন্ন হয় সেগুলো মেইনলি থাকে হচ্ছে লিকুইড, আর গ্যাস কোথা থেকে উৎপন্ন হচ্ছে না, সো এরা গ্যাস থেকে উৎপন্ন হয় এবং গ্যাসটা গ্যাসই থাকে 25°C তাপমাত্রায়। সো এই একটা একটা হালকার উপর ঝাপসা, এইটাও একটা পার্থক্য করা যায়, বাট মেইন পার্থক্য হচ্ছে এদিকে যা পড়িয়েছি সেটাই, সংকট তাপমাত্রা, ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা রিলেটেড যাবতীয় কোয়েরিজ আশা করি আপনাদের সবকিছু সলভ হয়ে গিয়েছে। তো এবার আমরা পড়বো হচ্ছে ভাই, এবার আমাদের যে টপিকটা সেটা হচ্ছে সো কক্ষ তাপমাত্রার বা সন্ধি তাপমাত্রার তো একটা সংজ্ঞা দেওয়া উচিত, সেটা একটু দিয়ে ফেলি। সংজ্ঞাটা তো অনেক বড় একটা জিনিস। সংজ্ঞাটা হচ্ছে ভাই, প্রত্যেকটি গ্যাসীয় পদার্থের একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার উপরে গ্যাসটি থাকলে যত চাপই প্রয়োগ করা হোক না কেন গ্যাসটিকে তরলে রূপান্তর করা যায় না। এ তাপমাত্রাকে উক্ত গ্যাসের সন্ধি তাপমাত্রা বলে। আমার মনে হয় এই সংজ্ঞাতে আপনাদের আর না বোঝার কিছু নেই। আসেন আমরা পরবর্তী টপিকেই চলে যাই ভাই। পরবর্তী টপিকের নাম হচ্ছে বাষ্পীভবন, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ভেপোরাইজেশন। আমরা কিন্তু আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্ক পরে পড়ব, সেটা পড়ার বোঝার জন্য আগে আমাদের অনেক কিছু বোঝা দরকার, সেই জিনিসগুলো আগে বুঝে নিই। সো বাষ্পীভবন পড়ছি, যেটাকে বলে ভেপোরাইজেশন। এবং ভেপোরাইজেশন মানে কি ভাই? যে প্রক্রিয়া লিকুইড থেকে ভেপার উৎপন্ন হয়, ঠিক না? মাত্র দেখলাম তো লিকুইড থেকে ভেপার উৎপন্ন হয়। এখন আমি আপনাদেরকে তখনই বলেছিলাম যে লিকুইড থেকে ভেপার উৎপন্ন হয় ভাই দুইটা আলাদা আলাদা প্রক্রিয়ায়। একটু আগে আপনাদেরকে বলছিলাম, একটা হচ্ছে ইভাপোরেশন আর একটা হচ্ছে বয়েলিং। সো এখন আপনাদেরকে একটু ফর্মালি জিনিসগুলো একটু দেখাই আসেন, একটু ফর্মালি জিনিসগুলো দেখে। তো বাষ্পীভবন দুইভাবে হতে পারে, বাষ্পীভবন দুইভাবে হতে পারে। একটা হচ্ছে এই যে এটা, এই যে এটা বাষ্পায়ন, যেটাকে বলা হচ্ছে ইভাপোরেশন। যে কোনো তাপমাত্রায় তরলের, এটা কিন্তু যে কোনো তাপমাত্রায়, এটা ভালো মতো বুঝবেন, এটা কিন্তু যে কোনো তাপমাত্রায় তরলের উপরিতল থেকে তরলে ধীরে ধীরে, এটা কিন্তু ধীরে ধীরে হয়, বাষ্পে পরিণত হওয়ার ঘটনাটাকে বলে আমরা ইভাপোরেশন বা বাষ্পায়ন। আর আরেকটা আছে ভাই স্ফুটন বা বয়েলিং। এটার সংজ্ঞাটা হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায়, এটা কিন্তু যে কোনো না, নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সম্পূর্ণ অংশ, এটা কিন্তু আর উপরিতল না, সম্পূর্ণ অংশ থেকে এবার কিন্তু ধীরে নেয় বা দ্রুত গতিতে বাষ্পে পরিণত হওয়ার যে পদ্ধতি, সেটাকে আমরা বলি হচ্ছে স্ফুটন বা বয়েলিং। এগুলো একদম ছোট বাচ্চাদের সংজ্ঞা, আপনারা জানেন, আমি একটু পরে আরো ফিল করাবো জিনিসগুলো। আর স্ফুটনাঙ্ক যে বলেছে ভাই, বয়েলিং একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সম্পূর্ণ অংশ থেকে দ্রুত গতিতে বাষ্পে পরিণত হওয়ার যে ঘটনাটা, সেটা স্ফুটনাঙ্ক।
এখন এই যে নির্দিষ্ট তাপমাত্রাটা আছে না ভাই, এটা প্রেশারের উপর ডিপেন্ড করে, সেটাই বলা আছে। এই নির্দিষ্ট তাপমাত্রা তরলের উপর প্রয়োগকৃত চাপের তরলে এই উপরটা এখানে হবে, তরলের উপর প্রয়োগকৃত চাপের উপর নির্ভর করে। সো যা বললাম এগুলো সব এখানে লেখা আছে এই যে জায়গাগুলোতে। ওকে, যা যা বলেছি সব লেখা আছে। তো ভাই এই জিনিসটা বলতে কি বুঝলেন? ধরুন আপনারা আমাকে প্রশ্ন করলেন যে ভাই নির্দিষ্ট চাপের সাথে বয়েলিং এর আবার কি সম্পর্ক? দেখুন ভাই, আমরা সবাই জানি পানির বয়েলিং যে টেম্পারেচার, এটাকে বিপি বলে, বয়েলিং পয়েন্ট। ওকে, এই টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা সবাই জানি। বাট ভাই এটাও জানা লাগবে যে এই টেম্পারেচারটা আপনি তখনই পাবেন যখন আপনি পানির উপরে 1 atm চাপ প্রয়োগ করবেন। পানির উপর বায়ু যখন 1 atm চাপ প্রয়োগ করে তখন পানিটাকে আপনি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বয়েল করতে পারেন। সো এই বয়েলিং টেম্পারেচারটা ভাই ফিক্সড হয় নির্দিষ্ট প্রেশারে। এখন এই সেম ঘটনা আপনি যদি পাহাড়ে উঠেন ভাই, পাহাড়ে এমন দেখা যায় যে আপনি যখন উচ্চতা বাড়াতে থাকবেন দেখবেন যে তখন পানির যে বয়েলিং পয়েন্ট আছে না ভাই, এইটা কমতে থাকবে, অর্থাৎ আরো কম টেম্পারেচারে বয়েল হতে থাকবে। ধরেন আগে পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বয়েল হয়, এখন ধরেন 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বয়েল হওয়া শুরু করে। সেটা হবে কি, ধরুন আপনি যে রান্নাবান্নাগুলো করেন, আর সেটা তো এমনভাবে ভাতটা বা আমরা রান্নাবান্না করে অভ্যস্ত, বা এমনভাবে আমাদের টেস্টটা লাগে যে যখন ভাত 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে সিদ্ধ হয়, বাট ওই সেম ভাত যখন 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে দিবেন, সিদ্ধ হবে না সহজে, একটু ঝামেলা হবে, তো টেস্ট আমরা ঠিক মতো পাই না। সো পাহাড়ের উচ্চতা রান্নাবান্না করলেই একটা সমস্যা। তো আশা করি বুঝেছেন যে বয়েলিং পয়েন্টের সাথে প্রেশারের কিন্তু একটা রিলেশন আছে। বাট আমরা এখন বুঝবো যে এই বাষ্পায়ন, যেটাকে ইংলিশটা মেইনলি মনে রাখবো ইভাপোরেশন, আর একটা হচ্ছে স্ফুটন, যেটা ইংলিশটা মনে রাখবো বয়েলিং, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যগুলো কি, বা এই জিনিসগুলো কোন তাপমাত্রায় বা কিভাবে দেখা যায় একটু ফিল করব। আসুন। সো দেখুন ভাই, ইভাপোরেশন সর্বপ্রথম আমরা পড়ছি হচ্ছে ইভাপোরেশন। সো এটা কত তাপমাত্রা হয় ভাই? যে কোনো তাপমাত্রা হতে পারে। ধরেন কোনো একটা সানি ডেতে পরিবেশের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তার মানে পরিবেশের সাথে বায়ু অ্যাসোসিয়েটেড, বায়ুর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর সাথে এই পানিটা অ্যাসোসিয়েটেড, সো পানির তাপমাত্রাও 25 ডিগ্রি সেলসিয়াস, অ্যাটলিস্ট উপরের পানির তাপমাত্রাটা, উপরের লেয়ারের পানির তাপমাত্রা। এখন এখানে কি ঘটনা ঘটে আমি আপনাদেরকে জিনিসগুলো একটু ভালো মতো বুঝি। দেখুন ভাই, এই যে এখানে দেখুন, ধরেন এইটা হচ্ছে পানির উপরের লেয়ারের অনেকগুলো অণু আমি দেখাচ্ছি। ধরেন এইটা পানির একটা অণু, এইটা একটা অণু, এইটা একটা অণু, এইটা একটা অণু, এরকম পানির লেয়ারে অনেকগুলো অণু আছে, ঠিক আছে? এরপর ধরেন নিচের লেয়ারেও তো অনেকগুলো অণু থাকবে। বা ধরেন আমি এই জিনিসটাকে একটু কপি করে নিতাম, এই জিনিসগুলো কপি করে নিই, ধরেন এগুলোকে আমরা কপি করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, আবার ধরেন এটাকে আরেকটা কপি করি, উপরে উঠালাম, এগুলো আমি কালার চেঞ্জ করি, এগুলো আমরা কালার চেঞ্জ করি, দাঁড়া। ওকে, সেই হচ্ছে ঘটনা। ধরেন ভাই রেড কালারের অণুগুলো হচ্ছে বায়ুর অণু, হলুদ কালারের অণুগুলো হচ্ছে আপনার কোনো কারণে ধরে নেন পানির অণু, আর এগুলো হচ্ছে পানির নিচের লেয়ারের অণু, আর এগুলো হচ্ছে পানির উপরিতলের অণু। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবাই। আচ্ছা, এখন ঘটনা যেটা ঘটে দেখেন ভাই, এটা আমরা তাপগতিবিদ্যায় পড়বো, তার আগে একটু বলে রাখি, পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ সেটা কত ভাই? 22,68,000 জুল পার কেজি, তাই না? এই জিনিসটা তোমরা সবাই জানি। সো পানিকে যদি এত জুল তাপ প্রয়োগ করেন প্রতি কেজি পানিকে, সেটা বাষ্পে পরিণত হয়। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এখন ঘটনাটা কি হয় দেখুন ভাই, এই যে পানির উপরের লেয়ারে তো অনেকগুলো অণু আছে, এবং পানিটা কত তাপমাত্রায় আছে ভাই? উপরের পানির লেয়ারটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। ওকে, এখন একটা জিনিস দেখুন ভাই, পানির এই যে বিভিন্ন লেয়ারের অণুগুলা যে আছে, ধরেন আমি এই অণুটার কথা বলছি, এই অণুগুলো সবাই কিন্তু ভাই কাঁপাকাঁপি করে, তাই না? সবাই সারাটাক্ষণ কাঁপাকাঁপি করে। সো ডেফিনেটলি এই অণুটাও সারাটাক্ষণ কাঁপাকাঁপি করতেছে, আবার এই অণুটাও সারাটাক্ষণ কাঁপাকাঁপি করতেছে, এও সারাক্ষণ কাঁপাকাঁপি করতেছে। তো এ কাঁপতে কাঁপতে ধরেন ভাই একে ধাক্কা দিল, এও ধরেন কাঁপতে কাঁপতে একে ধাক্কা দিল। আবার ধরেন উপরে পানির এয়ারের মলিকুলগুলো ধাক্কা খাচ্ছে, ধরেন এর সাথে এ এসে ধাক্কা খেলো, ধরেন এ এসে ধাক্কা খেলো। তো ব্যাপারটা বুঝেন, এই পানির অণু বা এয়ারের অণু অথবা যে গ্যাসের অণু, এরা সবাই একে অপরের সাথে ধাক্কা খায়। আচ্ছা, যখন ভাই ধাক্কা খায় তখন এক জায়গা থেকে আরেক জায়গায় গতিশক্তি ট্রান্সফার হয়। উচ্চ গতিসম্পন্ন বস্তু থেকে কম গতিসম্পন্ন বস্তুর মধ্যে গতিশক্তি ট্রান্সফার হয়, আর এটাকে আমরা বলি হিট ট্রান্সফার। সো যে জিনিসটা হয় ভাই, ধরেন এই জায়গাটা থেকে কিছু পরিমাণ হিট ট্রান্সফার হলো এই অণুতে, ধরেন ভাই এই অণু থেকে কিছু হিট ট্রান্সফার হলো এই অণুটাতে, ধরে নেন উপরের লেয়ারের এই অণুটা থেকে কিছু পরিমাণ হিট ট্রান্সফার হলো এই অণুতে।
ধরে নেন ভাই এই অণু থেকেও কিছু পরিমাণ হিট ট্রান্সফার হলো এই অণুতে। সো ব্যাপারটা বুঝেন, বাকি অণুগুলাতে ধরেন আহামরি হিট ট্রান্সফার হয়নি, কিন্তু এই একটা অণু, এ খুব লাকি একটা অণু, এতে ধরেন আশেপাশের অনেক জায়গা থেকে প্রচুর হিট ট্রান্সফার হলো। যখনই এর মধ্যে সুপ্ততাপ পরিমাণ হিট চলে আসবে, এর সুপ্ততাপ পরিমাণ হিট চলে আসবে, তখন ঘটনাটা কি ঘটবে ভাই বলুন? তখন ঘটনাটা কি ঘটবে? কারো মধ্যে, পানির মধ্যে সুপ্ততাপের পরিমাণ সমান তাপ যদি চলে আসে, তাহলে পানি ডেফিনেটলি উড়াল দিবে আকাশে, তাই না? কারণ এই অণুটা এই যে এইভাবে করে ইভাপোরেট হয়ে যায়। এই যে দেখেন এই অণুটা ধরেন এই পথে, এই অণুটা ধরেন এই যে এইটা ধরেন এই পথে এই যে উড়াল দিয়ে দিল, আগে এখানে ছিল, এখন ধরেন উড়াল দিয়ে দিল, ধরেন এই যে এখানে চলে আসলো। এই যে পানির তাপমাত্রা কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু পানির উপরের লেয়ারে থাকা একটা অণু দেখেন উড়াল দিয়ে দিল আকাশে। এই যে বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা, পানির অণুটা বাষ্পে পরিণত হয়ে গেল, যেহেতু পানির লেয়ারটা ত্যাগ করেছে, বাতাসে চলে আসে, এটাকে আমরা বলি পানির অণুটা বাষ্পে পরিণত হলো। সেই যে কোনো তাপমাত্রায় ভাই, এটা 25 ডিগ্রি সেলসিয়াসের ঘটনা বললাম, এটা যে কোনো তাপমাত্রাতেই ঘটে। এই ঘটনাটাকে আমরা নাম দিই হচ্ছে ইভাপোরেশন। বোঝা গেল? এবং এটা কোথা থেকে হয় ভাই? শুধুমাত্র পানির যে উপরের লেয়ারটা আছে এই জায়গা থেকে দেখা যায়, উপরের লেয়ারটা থেকে। ওকে, এবং আরো যদি সহজভাবে বলি ভাই, এটি কি অনেক ফ্রিকুয়েন্টলি হয় বা অনেক বেশি হয়? উত্তর হচ্ছে না। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অণু আছে, এই একটা অণু, এই একটা অণু, এই একটা অণু, এই একটা অণু, বাট একমাত্র এই চারটা অণুর মধ্যে একমাত্র বাষ্পীভূত হলো কোনটা ভাই বলুন তো? একমাত্র বাষ্পীভূত হলো কিন্তু এই যে মাঝের অণুটা। সো ধরেন 2-4 লাখ 5 লাখ অণু আছে পানির, এর মধ্যে একটা অণু বাষ্পীভূত হয়। ইভাপোরেশন হয় কিন্তু খুব কম ইয়াতে। এই কারণে দেখবেন আপনি নদী নালা খাল বিলের এমন না কিন্তু যে আপনি রাতে পুকুরে অনেকটা পানি দেখলেন, সকালে ঘুম থেকে উঠে দেখলেন পানি শেষ, এমনটা কিন্তু না। পানি কিন্তু অবশ্যই কিছু কমে, বাট থাকে যায়। কারণ কি ভাই? ইভাপোরেশনটা কম হয়, সম্পূর্ণটা তার ইভাপোরেশনে পরিণত হয় না, অল্প পরিমাণ হয়। আশা করি ইভাপোরেশনটা বুঝেছে। এখন আরেকটা ঘটনা আছে এর সাথে, ধরেন আমি একসাথে আপনাকে বাস্তব জগতের সাথে মিলিয়ে দিই। এখন একটা ঘটনা আছে, সেটা হচ্ছে ভাই, আপনারা নিশ্চয়ই সকলেই কাপড় চোপড় শুকাতে দেখেছেন, আমাদের মায়েরা শুকাতে দেয়। বিশেষ করে বর্ষাকালে যখন আপনি তাকাবেন যে কাপড় চোপড় যখন শুকাতে দিয়েছে, তখন দেখবেন বর্ষাকালে আমাদের মায়েরা রুমের ফ্যান অন করে দেয়। এখন এটা কি জেনে দেয় না জেনে দেয় আমি জানি না, বাট এই ফ্যান অন করে দেওয়াতে কিন্তু একটা কাজ হয়। কি কাজ হয় আমি জিনিসটা আপনাদেরকে এবার বলি। সো ঘটনা যেটা হয় ভাই, ভেজা কাপড় শুকায় কেন? ইভাপোরেশনের কারণে, তাই না? পানির অণু বাষ্পীভূত হয়। এখন দেখেন ভাই, এটা ধরেন একটা রুমের মধ্যে আছে, ধরেন এই ভেজা কাপড়, এটা ধরেন একটা রুম, পুরো জিনিসটা হচ্ছে একটা রুম। এখন ডেফিনেটলি এই যে এইভাবে করে এটা যেমন একটা অণু বাষ্পীভূত হলো, ডেফিনেটলি এখান থেকে আরো অণু বাষ্পীভূত হবে, এখান থেকে ধরেন আরেকটা অণু বাষ্পীভূত হলো, অনেকগুলো অণু বাষ্পীভূত হলো। এখন বাতাসে যদি অনেক জলীয় বাষ্প চলে আসে, দেখেন 1টা 2টা 3টা বাষ্প চলে আসলো, তাহলে বাতাসটাকে অলরেডি আর্দ্র হয়ে যাবে। সো ও আর খেতে চাবে না, ওর আর বাষ্পের প্রতি ক্ষুধা থাকবে না। সো এই অণু বাষ্পীভূত হতে চাইলেও বাতাসটা বাধা দিবে যে আর দরকার নেই, আমার ক্ষুধা শেষ। সো এই মুহূর্তে যে ঘটনাটা করা হয়, ফ্যান যখন অন করে দেওয়া হয়, ফ্যান যখন অন করে দেওয়া হয়, তখন একটা ঘটনা ঘটে। কি ঘটনা হয় বলি। তখন ফ্যানের বাতাসের সাথে ফ্যানটা কি করে, ফ্যান ভিতরের বাতাসটাকে বাইরে ঠেলে দেয়। সো এই অণুগুলা, এই যে বাষ্পের অণুগুলো, এরা বাইরে চলে যায়। সো এই জায়গাটাতে এখন যে ভেজা কাপড়টা ছিল তার উপরে কি এখন নতুন এয়ার চলে আসে, সেই এয়ারের আবার ক্ষুধা থাকে। সো সেই এয়ারে আবার ধরেন এই অণুগুলো এই যে বাষ্পীভূত হওয়া শুরু করে। সো যখন আবার ফ্যান চলতে থাকে, সো এই অণুগুলো যে এয়ারে থাকে সেই এয়ারটাও এদিকে চলে আসে। সো আলটিমেটলি এই জায়গায় আবার বাষ্পের প্রতি এয়ারের ক্ষুধা তৈরি হয়, নতুন এয়ার আসে, সে আবার বাষ্প খায়। সো এইভাবে করে আমরা যখন ফ্যান অন করে দিই, তখন যে কাপড় শুকানোর যে প্রক্রিয়াটা সেটা ফাস্ট হয়ে যায়। আশা করি জিনিসগুলো, সায়েন্সগুলো আপনারা রিলেট করতে পারছেন। এবার আসুন আরেকটা জিনিস আমরা পড়বো। বাষ্পায়ন পড়েছি ভাই, এবার পড়ি হচ্ছে আমরা বয়েলিং। ওকে, ওই একই জিনিস, একই ঘটনা। আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, এবার ভাই বয়েলিংয়ে যে ঘটনাটা ঘটে সেটা ডেফিনেটলি বয়েলিংয়ের ক্ষেত্রে তো আমরা 25 ডিগ্রি সেলসিয়াসে ঘটাই না, তাই না? বয়েলিংয়ের ক্ষেত্রে কত তাপমাত্রা করতে পারে বলুন? বয়েলিংয়ের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রাই ঘটে, একটা নির্দিষ্ট তাপমাত্রায়। সেই তাপমাত্রাটা কত আপনারা নিশ্চয়ই জানেন। যদি আমরা একদম ইয়ার কথা বলি, যদি আমরা একদম আদর্শ চাপের কথা বলি, তাহলে এই তাপমাত্রাটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। সো পানিকে ধরেন, পানির নিচে আমরা আগুন লাগিয়ে দিলাম, ধরেন কোনো কারণে এই জায়গাটাতে আগুন আসছে। ওকে, এই হচ্ছে আগুন। তো আগুন যদি লাগিয়ে দিই, পানিটা উত্তপ্ত হতে থাকবে। একটা সময় ধরুন পানির টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হলো। যখনই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হলো, তখন পানির বিভিন্ন লেয়ারে যে অণুগুলো আছে, ধরেন এই লেয়ারের অণু, এইটা ধরেন আরেকটা 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 লেয়ারের অণু, সব লেয়ারের অণুগুলোই ভাই বাষ্পীভূত হওয়া শুরু করে, ডিরেক্টলি বাষ্পীভূত হয়। কারণ কি, সবাই খুব দ্রুত, যেহেতু পানিটা অনেক বেশি উত্তপ্ত ভাই,
সো পানির অণুগুলো খুব দ্রুতই তাদের সুপ্ততাপ গ্রহণ করে ফেলে। সো সব অণুগুলোই ধীরে ধীরে মানে দ্রুত গতিতে বাষ্পীভূত হওয়া শুরু করে। ইভাপোরেশনটা কিন্তু স্লো প্রসেস, বাট বাষ্পীভবন সরি এটাকে বলি বয়েলিংটা কিন্তু খুব ফাস্ট প্রসেস। ডিরেক্টলি এরা হচ্ছে উবে যাওয়া শুরু করে। সো এই হচ্ছে আরেকটা ঘটনা। ইভাপোরেশনটাই হচ্ছে প্রকৃতিতে আমরা দেখতে পাই। আর এই যে যেই জিনিসটা বয়েলিং এর যে কথাটা বললাম, এটা আমাদেরকে কিন্তু আর্টিফিশিয়ালি করা লাগে। যেমন পানিতে বেশি তাপ দেওয়া লাগে, তাপ দিতে দিতে পানির তাপমাত্রা বাড়তে বাড়তে যখন 100°C হবে তখন এই ঘটনাটা আমরা দেখি। সেইটা আরেকটা বিষয়, আশা করি এটাও আপনারা বুঝেছেন। তো আমাদের তো ভাই টার্গেট হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্ক পড়া, তাই না? সো তার আগে আমরা একটু নিজেদের পরিবেশটা বানাচ্ছি, ওই টপিকগুলো ভালো মতো বুঝেন, এই জন্য আগে একটু পরিবেশটা তৈরি করছি। সো আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্ক পড়বো ভাই। এইটা পড়ার আগে আরো একটা জিনিস পড়া দরকার, সেটা হচ্ছে অ্যানালজি। আমরা আপেক্ষিক আর্দ্রতা বলতে বুঝি, আর্দ্রতা বলতে কি বোঝানো হয় বলুন তো ভাই? একদম বেসিক একটা কোয়েশ্চেন। বাতাসে জলীয় বাষ্প থাকাটাকে আমরা বলি আর্দ্রতা। সো বাতাসে জলীয় বাষ্প থাকতেছে, বাতাসে জলীয় বাষ্প দ্রবীভূত হচ্ছে, এইটার সাথে খুব সুন্দরভাবে রিলেট করা যায় পানিতে চিনি দ্রবীভূত হওয়ার প্রক্রিয়াটা অলমোস্ট সেম। সো এই যে একটা বুঝলে আরেকটা বোঝা যায়। যেহেতু বাতাস বাষ্প আমরা চোখে দেখি না, কিন্তু পানি চিনি চোখে দেখি, ডেলি চা বানাই, ডেলি চাটা খাই, ডেলি জিনিসগুলো আমাদের ঘাটাঘাটি করা হয়, ক্যারামেল বানানো হয়। সো পানি চিনি জিনিসটা দিয়ে আমরা বুঝবো, এবং সেই বোঝার জিনিসটা আমরা বাষ্প বায়ুর মধ্যে অ্যাপ্লাই করবো। এই ঘটনাটাকে আমরা নাম দিই হচ্ছে অ্যানালজি, একটার মাধ্যমে আরেকটা বোঝা। সো আমরা এখন যে জিনিসটা পড়বো ভাই, সেটা হচ্ছে পানি ও চিনি দ্রবণ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? পানি ও চিনি দ্রবণটা যদি একবার ভালো মতো বুঝে যাই, আমার মনে হয় আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্ক নিয়ে আমাদের সমস্যা হবে না। আপেক্ষিক আর্দ্রতা বুঝবো, দেন শিশিরাঙ্ক বুঝবো। আচ্ছা, তো কি করবো ভাই, আমরা না প্রতি ক্ষেত্রে একটা গ্লাস নিব, সেই গ্লাসে 100 ml পানি নিব, 100 ml পানি, ঠিক আছে? এবং পানি নিচ্ছি আমরা। আচ্ছা, এবং ধরি 25°C তাপমাত্রায় 100 ml পানিতে চিনি ধারণ ক্ষমতা, এটাকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করেছি, সেটা ধরুন 100 গ্রাম, তাই না? পানির তো ধরেন চিনির একটা ধারণ ক্ষমতা আছে। আপনি পানিতে চিনি দিলেন, চিনি দ্রবীভূত হবে। যদি আপনি চামচ দিয়ে ঘুটে দেন, চিনি দ্রবীভূত হবে। সো একটা নির্দিষ্ট পরিমাণ চিনি দ্রবীভূত হতে পারে, এর থেকে বেশি চিনি দিলে কিন্তু সেটা দ্রবীভূত হয় না, অধক্ষেপ করে। এই জিনিসগুলো নিশ্চয়ই ছোট ক্লাসে আপনারা পড়ে এসেছেন বা প্র্যাকটিক্যালিও দেখেছেন। সো এই যে ধরেন 100 ml পানি 25°C তাপমাত্রায় সর্বোচ্চ ধারণ করতে পারে 100 গ্রাম চিনি। সো কিপিং অল দিস থিংস ইন ইউর মাইন্ড, আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি পানি ও চিনির দ্রবণে কি কি ঘটনা ঘটতে পারে অ্যানালজি দিয়ে, ফিজিক্সের মতো করে। আচ্ছা, সো ভাই আমি একেবারে ধরেন 4টা আনছি, একটা একটা করে সাইডে যাবো, একটা একটা করে শিখবো, আর সাইডে আমরা যাবো। কারণ তো এটাকে কপি করা যায়, এটাকে যাবে না। ওকে, আসুন কি করব দেখবেন ভালো মতো। ধরেন ভাই আমরা যে কাজটা করছি সেটা কি বলুন? 25°C তাপমাত্রায় এখানে কতটুকু পানি আছে ভাই? 100 ml পানি আছে। সেই পানির চিনি ধারণ ক্ষমতা কতটুকু ভাই বলুন? 100 গ্রাম। আমরা ধরেন এই পানিটাতে চিনি দিলাম, এবং যতটুকু চিনি দিব পুরোটাই দ্রবীভূত হবে। ধরে নিচ্ছি এখানে চিনি আমরা দ্রবীভূত করলাম 80 গ্রাম। সো ভালো মতো বুঝবেন, একটা ক্যাপিটাল এম, একটা স্মল এম। ক্যাপিটাল এম বলতে বোঝে সর্বোচ্চ কতটুকু চিনি থাকতে পারে, মানে পানি কতটুকু চিনি খেতে পারে। কিন্তু পানিকে আমরা চিনি খাইয়েছি 80 গ্রাম, এটা হচ্ছে পানিতে দ্রবীভূত চিনির পর, দ্রবীভূত কিন্তু উপস্থিত না, দ্রবীভূত চিনির পর 80 গ্রাম। তো যতটুকু পানি খেতে পারে চিনি, তার থেকে কম চিনি খাইয়েছি পানিকে। তো ডেফিনেটলি এই যে দ্রবণটা যে আছে, এটা কি হবে ভাই? অসম্পৃক্ত দ্রবণ হবে। ওকে, অসম্পৃক্ত দ্রবণ, এটা একটা বিষয়, এটা একটা ঘটনা ঘটলো। আচ্ছা, তো আমরা এখন ভাই এই অসম্পৃক্ত দ্রবণটাকে ধরেন আমি কোনো কারণে সম্পৃক্ত করতে চাচ্ছি। আমি এই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এবার আমি এই পাশে আসতে চাচ্ছি। কি করবো ভাই? ধরেন ওই একই পানি নিয়েছি। সো পানির তাপমাত্রা 25°C, তাহলে পানিতে চিনি ধারণ ক্ষমতা কতটুকু হবে ভাই? 100 গ্রাম, কারণ ওই একই পানি নিয়েছি, দেখতে পাচ্ছেন একই গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, এবারও ধরেন আমরা চিনি দিলাম। সো এবার আমাদের টার্গেট হচ্ছে কি? সম্পৃক্ত করা। তো ধরে নিচ্ছি এবার আমরা চিনি দ্রবীভূত করলাম 100 গ্রাম। ওকে, পানি চিনি খেতে পারে 100 গ্রাম, পানিকে চিনি খাইয়েছি, পানিতে চিনি দ্রবীভূত করেছি 100 গ্রাম। তাহলে এবার এই যে দ্রবণটা আছে, এটা ডেফিনেটলি এবার হবে কি বলুন? সম্পৃক্ত হবে। এইটুকু আমরা কমন সেন্স থেকে বলতেই পারি। ভালো জিনিস না? আচ্ছা, এবার আসেন নিচে আসেন, আচ্ছা, এবার একটা কাজ করি। আসেন আমরা যেটা কাজ করবো এবার, দেখেন ভাই পানিতে চিনি বেশি বাড়ালাম, দেখলাম
অসম্পৃক্ত দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেল। এবার একটা কাজ করি, আমরা চিনি আরেকটু বাড়াই। এইখান থেকে এই জায়গায় আমরা চিনি বাড়িয়েছি, এখানে 80 গ্রাম ছিল, এখানে 20 গ্রাম বাড়িয়ে 100 গ্রাম চিনি দ্রবীভূত করেছি। এবার ধরেন ওই একই তাপমাত্রা নিলাম ভাই, 25 ডিগ্রি সেলসিয়াস, ওই একই পানি নিয়েছি। সো পানির চিনি ধারণ ক্ষমতা কত হবে ভাই? 100 গ্রামই হবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার আমরা ধরে নিলাম এই জায়গাটাতে চিনি দিলাম হচ্ছে ভাই 120 গ্রাম। এবার তো একটা ঘটনা ঘটে যাবে। কি ঘটনা ঘটবে ভাই আমাকে বলুন? পানি চিনি খেতে পারে 100 গ্রাম, চিনি দিয়েছেন 120 গ্রাম, পানি কি পুরো চিনিটা হজম করতে পারবে? পানিতে কি পুরো চিনিটা দ্রবীভূত হবে? উত্তর হচ্ছে না। পানিতে 100 গ্রাম চিনি দ্রবীভূত হবে, বাকি 20 গ্রাম কি করবে ভাই এখানে বলুন? অধক্ষেপ হিসাবে পড়বে। সো এই যে 120 গ্রাম যে দিয়েছি ভাই, এই 120 গ্রাম কিন্তু আমি দ্রবীভূত করে নিই, এই জন্য স্মল এম এর মান কিন্তু 120 গ্রাম না। পানিতে চিনি দ্রবীভূত হবে কতটুকু ভাই বলুন? 100 গ্রাম। সো এম এর মান কিন্তু 100 গ্রাম, যেহেতু পানিতে দ্রবীভূত চিনির ভর হচ্ছে স্মল এম। আর বাকিটুকু কি হবে ভাই বলুন? বাকি যেই পোর্শনটা আছে সেটা ভাই এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে অধক্ষেপ হিসেবে পড়ে যাবে, এই জায়গাটাতে অধক্ষেপ হিসেবে পড়ে যাবে। এই যে ধরে নিলাম বাকিটুকু আমাদের এই জায়গাটাতে অধক্ষেপ হিসেবে পড়ে গেল, এবং সেই অধক্ষেপটা কতটুকু ভাই? 20 গ্রাম। ওকে, সো দেখুন দিয়েছিলাম 120 গ্রাম, এর মধ্যে দ্রবীভূত হলো 100 গ্রাম, অধক্ষেপ পড়লো কতটুকু বলুন? 20 গ্রাম। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন, ফিজিক্সের মতো করে প্রশ্ন করছি, আমাকে বলুন এই দ্রবণটাকে আমরা কি বলতে পারি? কেমিস্ট্রিতে বললো অতিরিক্ত কিছু একটা চলে আসতো, বাট ফিজিক্সে আমরা বলবো মানে আপেক্ষিক আর্দ্রতা, যেহেতু এটা অ্যানালজি ভাই, আমরা তো মেইনলি এটা পড়তে চাই না, দ্রবণ পড়তে চাই না, আমরা বলবো জলীয় বাষ্প এবং বায়ুর রিলেশন। সো পানি যতটুকু চিনি খেতে পারে 100 গ্রাম, খাইয়েছে 100 গ্রাম, সো পানির পেট ভরে গেল ভাই, তাহলে এই দ্রবণটাকে আমরা নাম দিতে পারি সম্পৃক্ত। ঠিক আছে, এইটারও নাম আমরা দিব হচ্ছে, এটারও নাম আমরা দিব সম্পৃক্ত। এগুলা জিনিস একটু ভালো মতো বুঝবেন। ওকে, এটারও নাম আমরা দিব সম্পৃক্ত, আশা করি বুঝেছেন। আচ্ছা, সো লাস্ট এখান থেকে ওখানে গেলাম, ওখান থেকে এখানে আসলাম, এবার এখান থেকে এখানে আসবো। এবার একটা ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে ভাই, আমরা চিনি দিয়েছিলাম কতটুকু ভাই? 120 গ্রাম, দ্রবীভূত হয়েছে কতটুকু ভাই? 100 গ্রাম, বাকিটুকু অধক্ষেপ। কি এমন কাজ করলে এই অধক্ষেপটা দ্রবীভূত হয়ে যাবে? চিন্তা করতে পারেন, এটা কিন্তু আমাদের মায়েরা বোনেরা সবসময় করে, ইভেন আমরাও করে থাকি। আপনি দেখবেন পানিতে চিনি দিয়েছেন, চিনিটা অধক্ষেপ করেছে, আপনি যদি সেই পানিটাকে কোনো কারণে চুলায় উঠিয়ে দেন, যদি পানির তাপমাত্রা বাড়িয়ে দেন, তাহলে দেখবেন সেই চিনিটা দ্রবীভূত হয়ে গেল। সো যেই ঘটনাটা ঘটানো হয়, পানির তাপমাত্রা আগে ছিল 25, এখন ধরেন আমরা করে দিলাম 35 ডিগ্রি সেলসিয়াস, ওই সেম পানি 100 ml পানি আছে। এবার পানি চিনির ধারণ ক্ষমতা আর 100 গ্রাম থাকবে না, ধরে নিচ্ছি পানির চিনির ধারণ ক্ষমতা হয়ে গেল 120 গ্রাম। 120 গ্রাম। আর আমাকে বলেন পানিতে চিনি কতটুকু ছিল? 100 গ্রাম অলরেডি দ্রবীভূত, আর 20 গ্রাম ছিল অধক্ষেপ। সেই অধক্ষেপটাও উত্তপ্ত করার কারণে এতে দ্রবীভূত হয়ে যাবে। সো এবার দ্রবীভূত চিনির ভর সেটাও হয়ে যাবে 120 গ্রাম, স্মল এম এর মান হয়ে যাবে 120 গ্রাম। সো যতটুকু খেতে পারে ততটুকু খাইয়েছি। সো এবারও দ্রবণটা কি বলুন? সম্পৃক্ত। ঠিক আছে, এবারও দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত। সো এই অ্যারোটা, ফ্লো চার্টটা আশা করি আপনারা ভালো মতোই বুঝতে পেরেছেন, আশা করি ভালো মতোই বুঝতে পেরেছেন। ওকে, ভালো মতো বুঝতে পেরেছেন। সো এখানে কি ঘটলো ভাই? তাপমাত্রা বাড়ালে ধারণ ক্ষমতা কেন বেড়ে গেল? জাস্ট একটু কেমিস্ট্রির মতো ভালো বুঝি না, তারপর একটু বোঝানোর চেষ্টা করি। পানির অণুগুলো আছে না ভাই, পানির অণুগুলোর মাঝে যে গ্যাপ আছে, সেখানে গিয়ে চিনি ঢুকলেই সেটাকে আমরা বলি চিনি দ্রবীভূত হয়ে যাওয়া। এখন যখন তাপমাত্রা বাড়িয়ে দিই পানির, তখন পানির অণুগুলো বেশি ছোটাছুটি করে না? ঝিক 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 ঝিক, রৈখিক গড় গতিশক্তি বেড়ে যায়, পানির অণুগুলো বেশি ছোটাছুটি করে। সো তাদের মাঝে কি বেশি গ্যাপ তৈরি হয়ে যায়, বেশি গ্যাপ তৈরি হলে সেখানে বেশি চিনি ধারণ করতে পারে। পানির চিনি ধারণ ক্ষমতা যদি আমরা তাপমাত্রা বাড়িয়ে দিই তাহলে বেড়ে যায়। সো এই যে এটা একটা এক্সপেরিমেন্টাল জিনিস, অবশ্যই এটা কিন্তু এক্সপেরিমেন্টাল, ঠিক আছে, এটা কিন্তু আমরা ডেরিভেশন করতে পারি না, এক্সপেরিমেন্টাল একটা বিষয়। সো এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে যে আমরা যখন তাপমাত্রা বাড়াই তখন চিনি ধারণ ক্ষমতা বেড়ে যায়। এটা আপনি নিজে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। সো আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, এক্সপেরিমেন্টালি পাওয়া গেল যে ধারণ ক্ষমতা এইটা ভাই তাপমাত্রার সাথে সমানুপাতিক। ওকে, তো আমি এখানে এই পানি চিনির মধ্যে যা যা বলেছি ভাই সব কিছুই রিলিভেন্ট হচ্ছে বায়ু এবং বাষ্পর ক্ষেত্র, সেখানেও কিন্তু ধারণ ক্ষমতা আর তাপমাত্রা সমানুপাতিক, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। আমি পরে প্রমাণ করে দিব বায়ুর ক্ষেত্রে এটা কিভাবে হয়,
সেটা পরে প্রমাণ করবো, আপাতত জাস্ট একটু মাথায় রাখবেন। আর এই যে বললাম অ্যানালজি, আমরা বলছি পানি চিনি, কিন্তু এর সাথে রিলেট করবো বায়ু বাষ্প। কীভাবে রিলেট করবো ভাই আপনি সেটাও বলে দিচ্ছি। আপনি পানিকে রিলেট করবেন, এখানে যেটা পানি সেটাকে আপনি রিলেট করবেন ওই জায়গায় বায়ুতে। ওকে, পানিতে কে দ্রবীভূত হয় ভাই? চিনি দ্রবীভূত হয়, সেখানে বায়ুতে দ্রবীভূত হবে বাষ্প। দেখেন ভাই চিনির কি পড়লো এই জায়গাটাতে? অধক্ষেপ পড়লো। সেই জায়গাটাতে চিনির যেটা পড়বে, বাষ্পের যেটা পড়বে, সেটাকে আমরা নাম দিই হচ্ছে শিশির। ওকে, প্রতি ক্ষেত্রে কি একই পরিমাণ আমরা নিয়েছিলাম না ভাই? একই পরিমাণ পানি নিয়েছি, ওখানে আমরা ফিক্স ভলিউমের বা ভলিউম ফিক্স রেখে ফিক্স ভলিউমের বায়ু নিব। ওকে, এখানে যেমন একই ভলিউমের আমরা পানি নিয়েছি প্রতিবার, ওখানে আমরা একই ভলিউমের বায়ু নিব। সো ওইখানে এই সেম এক্সপেরিমেন্টগুলো করে দেখব কখন সম্পৃক্ত হয়, কখন অসম্পৃক্ত হয় এই জিনিসগুলো। তো আশা করি আপনারা পানি আর চিনির অ্যানালজিটা ভালো মতো বুঝেছেন। বায়ু বাষ্পটা এবার আমরা ধীরে ধীরে পড়ার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটু সম্পৃক্ত আর অসম্পৃক্ত বাষ্পটা পড়িয়ে ফেলি। বেসিক্যালি হওয়া উচিত সম্পৃক্ত ও অসম্পৃক্ত বায়ু, কারণ বায়ুতে যখন বেশি পরিমাণ বাষ্প থাকে, বায়ুর যখন যতটুকু ক্ষুধা ততটুকু বাষ্প আমরা তাকে খাইয়ে দিই, তখন বায়ুটাকে বলতে পারি সম্পৃক্ত, আর না খাওয়ালে অসম্পৃক্ত। বাট আমরা বইয়ের মতো করেই বলবো, সেখানে লেখা আছে সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প, সেটাই পড়বো। কারণ আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই বাষ্প আবার সম্পৃক্ত বা অসম্পৃক্ত কেন হবে, তাই না? বাষ্প তো একটা আলাদা, বায়ুতে বাষ্প থাকতে পারে, থাকলো, এটা আবার সম্পৃক্ত কেন হবে, অসম্পৃক্ত কেন হবে? আপনারা ভাবতে পারেন যে ভাই এটার মধ্যে তো সম্পৃক্ত অসম্পৃক্ত তা আসা উচিত না। এবার আপনাদের একটা ঘটনা বলি। দেখুন ভাই, ধরেন বায়ুতে যদি আনলিমিটেড বাষ্প থাকতে পারতো, তাহলে আমাদের না এই যে সমুদ্র, নদী নালা, এগুলো এক্সিস্ট করতো না, তার সমস্ত পানি ইভাপোরেট হয়ে যেত। কেন সমস্ত পানি ইভাপোরেট হয় না? রিজনটা হচ্ছে বায়ুর একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষুধায় থাকে, ওই পরিমাণ ক্ষুধা নিবারণ করলে আর খেতে চায় না। কি খেতে চায় না? বাষ্প খেতে চায় না। সো একটা সময় গিয়ে দেখা যায় বায়ুটা সম্পৃক্ত হয়ে যায় বাষ্প দ্বারা, তখন আপনি তাকে এক্সট্রা বাষ্প খাওয়ালেও সে আর খেতে চায় না। আর কখনো কখনো বায়ুটা অনেক বেশি ক্ষুধা থাকে, অনেক কম বাষ্প খেয়ে থাকে, তখন সে অনেক বেশি ইভাপোরেশনের মাধ্যমে বাষ্প খায় বা বয়লিংয়ের মাধ্যমে বাষ্প খায়। তো এই যে এখান থেকে আমরা বুঝলাম বাষ্প কিন্তু সম্পৃক্ত অসম্পৃক্ত দুটোই হতে পারে, নাহলে নদী নালা খালবিল সব শুকিয়ে যেত। আশা করি বুঝেছেন। এবার আসেন আমি জাস্ট একটু আপনারা বুঝবেন এইভাবে করেই বোঝাই বাষ্প সম্পৃক্ত আর অসম্পৃক্ত হওয়ার ঘটনাটা কি। ধরো এটা একটা ফিক্সড ভলিউমের একটা পাত্র বা রুম, সেখানে এই যে সাদা সাদা জিনিসগুলো হচ্ছে আমাদের বায়ুর অণু। ওকে, সেখানে কোনো বাষ্প নেই, সো এই জিনিসটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে ড্রাই গ্যাস। ওকে, এখানে তো কোনো প্রকার বাষ্প নেই, সেটা নাম দিতে পারি আমরা ড্রাই গ্যাস। এখানে গ্যাস যে প্রেশারটা প্রয়োগ করবে সেটাকে আমরা নাম দিতে পারি, এই যে আমরা পিভি ইকুয়াল টু এনআরটিতে যে প্রেশারটা পড়েছিলাম না ভাই, এটা সেই প্রেশার। ধর কন্টেনারের মধ্যে শুধুমাত্র গ্যাস একাই ছিল। আচ্ছা, এবার ধরেন 2 নাম্বার দিচ্ছি। এবার ধরেন এই যে বায়ু আর বাষ্পের মধ্যে যে গ্যাপটা আছে ভাই, এখানে ধরেন আমি কিছু পরিমাণ বাষ্পের অণু ঢুকিয়ে দিলাম। এই যে এগুলো হচ্ছে বায়ুর অণু, সাদাগুলো, আর হলুদগুলো ধরেন বাষ্পের অণু। সো স্টিল দেয়ার ইজ আ লট অফ গ্যাপ। সো পুরো বায়ুতে যতটুকু বাষ্প থাকতে পারে ততটুকু বাষ্প নেই। সো এই জিনিসটাকে আমরা নাম দিই হচ্ছে অসম্পৃক্ত বাষ্প। ঠিক আছে, অসম্পৃক্ত বাষ্প। আশা করি বুঝেছেন অসম্পৃক্ত বাষ্প। সো এখানে কে কে চাপ প্রয়োগ করে ভাই পাত্রের গায়ে? বায়ুও চাপ করে, বাষ্প চাপ প্রয়োগ করে। বোঝা গেল বিষয়? আচ্ছা, এবার তৃতীয় জিনিসটা দেখি। এগুলো হচ্ছে বায়ু, এটা একটা নির্দিষ্ট ভলিউমের পাত্র বা রুম, সেটাই বলতে পারেন। এখানে ধরেন আমরা অসংখ্য বাষ্পের অণু এবার ঢুকালাম, ধরুন অসংখ্য বাষ্পের অণুগুলো বেশ বড় বড়। ওকে, আচ্ছা, এগুলো ধরেন এক একটা বাষ্পের অণু। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এটা যে পুরোটাই কারেক্ট এরকম কিন্তু না, কারণ বায়ুতে কিন্তু শুধু এক প্রকার গ্যাস থাকে না, বায়ুতে ধূলিকণা অনেক কিছুই থাকে, বায়ুতে শুধুমাত্র বাষ্প থাকে না, আর অনেক কিছুই থাকে। সো পুরোটাই যে এরকম ঘটনাটা এরকমটা না। ধরেন আমরা একটা রুম তৈরি করলাম, যে রুমে শুধুমাত্র বায়ু আর বাষ্পই থাকে, তখন এটা আপনি ইমেজিন করতে পারেন। বাট বাস্তব জগতে কিন্তু জিনিসগুলো টোটালি ডিফারেন্ট, অনেকটা ডিফারেন্ট, টোটালি না, অনেকটা ডিফারেন্ট। সো আমি আইডিয়াল কেস ইমেজিন করছি, ঠিক আছে? এবার দেখুন ভাই, কোথাও কিন্তু আর কোনো গ্যাপ নাই, কোথাও কোনো গ্যাপ নেই, ঠিক আছে? বায়ু আর বাষ্প, বায়ুতে যতটুকু বাষ্প থাকতে পারে ভাই ততটুকু বাষ্পই আমরা ঢুকিয়েছি। বায়ু যতটুকু বাষ্প খেতে পারে ততটুকুই খাইয়েছি। এই পুরো জিনিসটাকে আমরা নাম দিতে পারি ভাই সম্পৃক্ত বাষ্প। ওকে, এখানে বায়ুটা বাষ্প দ্বারা সম্পৃক্ত, ঠিক আছে? এখানে যেই প্রপার্টিস শো করবে সেটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পের প্রপার্টিস শো করবে। বুঝে গেল বিষয়টা? আশা করি বুঝেছেন। এখান থেকে কিছু কথাবার্তা আছে ভাই।
একটা জিনিস দেখুন, আমি আপনাদেরকে শুষ্ক চাপ পড়ানোর সময় এটা মনে হয় চতুর্থ ভিডিওতে পড়িয়েছিলাম যে একটা কন্টেনারের মধ্যে আমরা বায়ু পাস করাবো কিন্তু পানির মধ্য থেকে, তখন দেখা যায় যে উপরে বায়ুর সাথে বাষ্প জমা হয়। তখন আমরা যে চাপটা মেজার করি, ধরুন একটা প্রেসার মাপক যন্ত্রের মাধ্যমে এই জায়গা থেকে আমরা এই গ্যাসের অণুগুলা বাষ্পের অণুগুলা কি পরিমাণ চাপ দিল সেটা ধরুন পরিমাপ করলাম। সো পি মেজার্ড, পরিমাপকৃত প্রেসারের ভ্যালু। এই প্রেসারটা কে কে দিচ্ছে ভাই বলুন তো? গ্যাস দিচ্ছে, আবার দিচ্ছে কে ভাই বলুন? ভেপার দিচ্ছে, তাই না? আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র বা বয়েলের সূত্র, চার্লসের সূত্র সব জায়গায় শুধুমাত্র প্রেসার অফ গ্যাস এটাই ইমেজিন করি, ভেপার প্রেসার কিন্তু আমরা ইমেজিন করি না। আচ্ছা, এখন দেখুন এই পি মেজার্ডকে ধরেন আমি পি এম দ্বারা ডিনোট করলাম, পি অফ গ্যাসকে পি দ্বারা ডিনোট করলাম, আর প্রেসার অফ ভেপারকে এফ দ্বারা ডিনোট করলাম। সো পি এম ইজ ইকুয়াল টু পি প্লাস এফ। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি ভাই, এক্সপেরিমেন্টালি এটা দেখা গেছে। ওকে, আরেকটা জিনিস বলবো, এটাও এক্সপেরিমেন্টালি। ওকে, এটা কিন্তু ডেরিভেশন আপনি চাইলে আমি পুরোপুরি দেখাতে পারবো না। এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে যে এই যে প্রেসারের যে মানটা আছে না ভাই, এই প্রেসার কার বলুন তো? বাষ্পের প্রেসার। এই যে বাষ্পের অণুগুলা দেয়ালে যে পরিমাণ চাপ দেয়, এই চাপটা ভাই বাষ্প কতটুকু বাষ্প দ্রবীভূত আছে বায়ুর মধ্যে সেটার ভরের সমানুপাতিক। সো বেশি বাষ্প থাকলে বেশি চাপ দিবে, অল্প বাষ্প থাকলে অল্প চাপ দিবে, একটা আরেকটা সমানুপাতিক। এটাকে ভাইস ভার্সা বলা যায় যে বাষ্পের ভরটা ভাই বাষ্প কতটুকু চাপ দিবে সেটা সমানুপাতিক। যদি আপনি বেশি চাপ পান, যে বাষ্প দ্বারা বেশি চাপ প্রয়োগ হচ্ছে পাত্রের দেয়ালে, দ্যাট মিনস বেশি বাষ্প আছে, কম চাপ পেলে কম বাষ্প আছে। দ্যাটস ইট। সো এই হচ্ছে কিছু কথাবার্তা, আশা করি সবকিছু আপনারা বুঝেছেন। এবার আসুন আপনাদেরকে আমি আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড বাদ বাকি জিনিসগুলো একটু পড়াতে থেকে আসেন। আপনাদেরকে আমি আপেক্ষিক আর্দ্রতা সূত্র পড়াবো, বায়ু বাষ্পের সাথে রিলেশনগুলো পড়াবো, সেই জিনিসগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো। আসুন আসুন। ওকে, সো আমরা এখন যে জিনিসটা পড়বো ভাই সেটা হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতাকে ইংলিশে বলা হচ্ছে হিউমিডিটি। আর্দ্রতা মানে ওই যে বায়ুতে বাষ্প থাকার যে ব্যাপারটা, এটাই বলা হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতাকে দুইটা বিশেষ প্রক্রিয়া পরিমাপ করা হয়, একটা হচ্ছে পরম আর্দ্রতা, যেটাকে ইংলিশে বলে অ্যাবসোলিউট হিউমিডিটি। এটা হচ্ছে ভাই কোন স্থানের একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে। ওকে, এটাই হচ্ছে একক পরম আর্দ্রতা। ধরেন ভাই ভি আয়তনের কোনো স্থানে এম পরিমাণ বাষ্প থাকে, তাহলে একক আয়তনের কোনো স্থানে বাষ্প থাকতে পারে এম ডিভাইডেড বাই ভি। যে কতটুকু বাষ্প থাকতে পারে ডিভাইড বাই কতটুকু আয়তনে, এই জিনিসটাকে আমরা নাম দিই হচ্ছে পরম আর্দ্রতা। সো পরম আর্দ্রতার সূত্র হচ্ছে এম বাই ভি। এটার একক কি ভাই? এম এর একক এস একক কেজি, আর ভি এর এস একক হচ্ছে মিটার কিউব। সো এটার একক যদি বলি কেজি পার মিটার কিউব। এম আর ভি এর পরিচয় তো আশা করি আপনারা বুঝেছেন। এখন এই পরম আর্দ্রতা ভাই আহামরি ইউজ হয় না। রিজনটা হচ্ছে পরম আর্দ্রতা যদি আপনি কোনো একটা স্থানে জানেন, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না যে ওই স্থানটা বাষ্প দ্বারা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, বাষ্প সেখানে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, এটা কিন্তু বলা যায় না। তো এই কারণে আমরা পরম আর্দ্রতার থেকেও আরো ইউজফুল একটা টুল আমরা ইউজ করি, সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, যেটাকে আমরা বলি রিলেটিভ হিউমিডিটি, এই যে টপিকের নাম। তো এখন আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তো আপেক্ষিক আর্দ্রতা কি জিনিস একটু যদি আপনাদেরকে ধারণা দিই, সেটা হচ্ছে এরকম: বায়ুর ধারণ ক্ষমতা, মানে বায়ুতে কতটুকু বাষ্প থাকতে পারে এর তুলনায় কতটুকু বাষ্প আছে, কতটুকু থাকতে পারে এর তুলনায় কতটুকু বাষ্প আছে, এটাকে বলি আমরা আপেক্ষিক আর্দ্রতা। যতটুকু বাষ্প থাকতে পারে ততটুকু বাষ্প যদি বায়ুতে থাকে, তাহলে বায়ুটাকে আমরা বলবো সম্পৃক্ত বায়ু, সম্পৃক্ত বাষ্প। আর যদি যতটুকু বাষ্প থাকার কথা ততটুকু বাষ্প যদি না থাকে, তাহলে বায়ুটা বাষ্প দ্বারা অসম্পৃক্ত। আশা করি বুঝেছেন। তাই যে আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা বলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে, এই যে এখানে আমি একটা সূত্র আকারে আপনাকে দেখিয়ে দিয়েছি। এই যে আর এর সূত্রটা হচ্ছে ভাই বায়ুতে বাষ্প ধারণ ক্ষমতা, মানে কতটুকু বাষ্প থাকতে পারে, আর উপরে হচ্ছে বায়ুতে উপস্থিত বাষ্পের ভর, নিচে হচ্ছে ক্যাপিটাল এম, উপরে হচ্ছে স্মল এম ইন্টু 100%। এটার কোনো একক কি থাকবে ভাই? ডেফিনেটলি থাকবে না। সেই হচ্ছে ব্যাপার সেবার। আশা করি সবকিছু আপনারা ভালো মতো বুঝেছেন। সো আর এর যদি আমরা সূত্র একটা লিখতে চাই ভাই, আর সমান লিখা যায় কতটুকু বাষ্প থাকতে পারে ডিভাইড বাই কতটুকু বাষ্প থাকতে পারে, উপরে হচ্ছে কতটুকু বাষ্প আছে, ইন্টু হচ্ছে ভাই 100%। এটাকে আমরা বলি কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা, কতটুকু থাকতে পারে কতটুকু থাকতে পারে না, এই হচ্ছে ঘটনা। ওকে,
আচ্ছা, সো আগের বার ভাই আমরা নিয়েছিলাম 100 ml পানি, তাই না, 25°C তাপমাত্রায় একটা নির্দিষ্ট গ্লাস অফ ওয়াটার নিয়েছি। এবার আমরা ভিন্ন কেস নেবো আর বোঝার চেষ্টা করবো আপেক্ষিক আর্দ্রতার কি জিনিস। তো এবার নিব আমরা প্রতি ক্ষেত্রে, এই যে দেখুন, প্রতি ক্ষেত্রে একটি রুম বিবেচনা করব। রুম মানে একটা কন্টেনার বিবেচনা করব, কারণ কন্টেনারের মধ্যে কি বাহিরে থেকে ভিতরে বায়ু আসতে পারে না, ভিতর থেকে বাইরে বায়ু যেতে পারবে না, ফিক্সড, চারদিকে দেয়ালগুলো ফিক্সড, এটা একটা বিষয়। আবার এখানে যতটুকু আয়তন কন্টেনার, এতটুকু আয়তনের মধ্যে সম্পূর্ণ বায়ুটা থাকতে হবে, এক্সট্রা বায়ু আসবে না, যাবে না, এই হচ্ছে ঘটনা। সো ভলিউমটা ফিক্সড হয়ে গেল। বিবেচনা করব যেখানে একটি নির্দিষ্ট আয়তনের বায়ু উপস্থিত, ধরি 25°C তাপমাত্রায় ওই রুমের বায়ুর, এটা হচ্ছে বাষ্প হবে, ওই রুমের বায়ুর বাষ্প ধারণ ক্ষমতা হচ্ছে ভাই 100 গ্রাম। আমি একদম আপনাকে ইয়ার মতো করেই পড়াচ্ছি, কি বলে সেটা, ইয়া অনুযায়ী পড়াচ্ছি, সেভাবে আমরা গ্লাস অফ ওয়াটার দিয়ে মেজিট করলাম, সেভাবে পড়াচ্ছি। আসুন, সো এই যে 25°C তাপমাত্রা নিয়েছি, ধরেন এখানে বায়ু আছে ভাই, বায়ুর অণুগুলো আমি আর দেখালাম না, ঠিক আছে। সো ধরে নিচ্ছি এখানে বায়ুর যে বাষ্প ধারণ ক্ষমতা আছে ভাই, সেটা আমি ধরে নিলাম 100 গ্রাম নির্দিষ্ট আয়তনের বায়ুতে। ধরে নিচ্ছি ভাই এখানে আমরা বাষ্প দ্রবীভূত করলাম 80 গ্রাম, থাকতে পারে 100 গ্রাম, আছে 80 গ্রাম। তাহলে এখানকার যে বায়ুটা আছে সেটা কি বাষ্প দ্বারা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? উত্তর হচ্ছে অসম্পৃক্ত। সেটাকে আমরা আর এর মান দ্বারাও ডিনোট করতে পারি ভাই। আর সমান কি, স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু 100%। স্মল এম এর মান 80, ক্যাপিটাল এম এর মান 100 ইন্টু 100। আর সমান কত লেখা যায় ভাই? আর সমান লেখা যায় 100%। এবং এই যে বায়ুটা যে বাষ্প দ্বারা আর এর মানটা কত চলে আসে ভাই? 80% চলে আসে। সো আর এর মান যদি কখনো 100% হয়, এর মানে বুঝাবে যতটুকু বাষ্প থাকতে পারে ততটুকু বাষ্প আছে। সেখানে যেহেতু লেস দেন 100%, দ্যাট মিনস এখানে বায়ুটা বাষ্প দ্বারা অসম্পৃক্ত। ওকে, এই হচ্ছে ঘটনা। ওকে, এটা হচ্ছে অসম্পৃক্ত। আশা করি বুঝেছেন। সো এই যে বায়ুর ভিতরে ধরেন এই যে পিঙ্ক কালার, এগুলো হচ্ছে বাষ্প, ঠিক আছে। না কিছু না দেখালে তো আবার মন খারাপ করবে। আচ্ছা, এবার আসুন আমরা এই পাশে যাই। এবার ধরেন ভাই আমি এই বায়ুটাকে সম্পৃক্ত করতে যাচ্ছি এবং একই পরিমাণ বায়ু নিয়েছি 25°C তাপমাত্রায়। তাহলে ধারণ ক্ষমতা একই থাকবে ভাই, কতটুকু ভাই? 100 গ্রাম। কিন্তু এবার আমি এই বায়ুটাকে সম্পৃক্ত করতে চাচ্ছি বাষ্প দ্বারা। সো আমাকে আর 80 গ্রাম যদি বাষ্প এখানে নেই, সেভাবে কাজ হবে না। সো এবার আমরা যে কাজটা করলাম, এখানে ধরে নিলাম বাষ্প নিলাম আমরা এক্সট্রা আরো 20 গ্রাম। সো টোটাল এখন বাষ্প আছে 100 গ্রাম। সো থাকতে পারে 100 গ্রাম, আছে 100 গ্রাম। তাহলে আর এর মান কত আসবে ভাই? স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু 100% সমান আর এর মান চলে আসবে 100%। সো এইখানকার যে বায়ুটা আছে সেটা বাষ্প দ্বারা কি হবে বলুন? সম্পৃক্ত হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝেছেন। এটা একটা বিষয় গেল। এবার আসুন ভাই, আগের জিনিসগুলো এগুলো পড়িয়েছি, তো একটু ফাস্ট পড়াচ্ছি। আচ্ছা, সো ধরে নেন ভাই এবার আপনি করলেন একটা কাজ, সেটা হচ্ছে 25°C জায়গায় এবার আপনি ধরেন 25°C রাখলেন। ওই একই পরিমাণ রুম নিয়েছেন, একই পরিমাণ বায়ু নিয়েছেন। সো বায়ুর বাষ্প ধারণ ক্ষমতা কত থাকবে ভাই? 100 গ্রামই থাকবে। কিন্তু আপনি যে এখান থেকে এখানে 20 গ্রাম এক্সট্রা বাষ্প দিয়েছেন, এখানেও আরো এক্সট্রা 20 গ্রাম দিলেন। সো ধরে নিলাম টোটাল আপনি এখানে বাষ্প দিলেন হচ্ছে ভাই 120 গ্রাম। টোটাল বাষ্প দিলেন 120 গ্রাম। এবার আমাকে বলুন, বায়ুতে থাকতে পারে 100 গ্রাম, দিয়েছেন 120 গ্রাম, সবটাই কি দ্রবীভূত হবে? উত্তর হচ্ছে না। সো দ্রবীভূত বাষ্প হলো ভাই 100 গ্রাম, আর বাকি যে 20 গ্রাম আছে ভাই সেটাই যে এইভাবে। সো ওখানে পড়েছিল অধক্ষেপ, এখানে পড়বে শিশির। এই জায়গাটাতে যে জিনিসটা পড়বে ভাই সেটা হচ্ছে শিশির পড়বে। বুঝা গেছে? শিশির কতটুকু পড়বে ভাই? 20 গ্রাম। সো দিয়েছেন 120 গ্রাম, শিশির পড়লো 20 গ্রাম, দ্রবীভূত আছে হচ্ছে 100 গ্রাম। সো যতটুকু খেতে পারে ততটুকু খাইয়েছে, এই জন্য আর এর মান কত চলে আসবে ভাই বলুন? 100% চলে আসবে। সো বায়ু বাষ্প দ্বারা কি হবে বলুন? সম্পৃক্ত হয়ে যাবে। এটাই স্বাভাবিক। ওকে, এবং এই ঘটনাটা কিন্তু আপনারা দেখেন, ওই যে বর্ষাকালে দেখেন না, মেঝে ভিজে গেছে। অনেকে ভাবে নিশ্চয়ই নিচ থেকে পানি উঠেছে। উত্তর হচ্ছে এটা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে বর্ষাকালে এত বেশি আর্দ্রতা থাকে আর ডেইলি তো বৃষ্টি হয়। সো সব জায়গা থেকে পানি ইভাপোরেট হয়। এখন বায়ুর তো ভাই আর বাষ্প খেতে পারে না, তো যখন খেতে পারে না তখন ওই বাষ্পটা নিচে শিশির আকারে জমে। এখন আমাদের বাবা মারা বা সবাই, আমিও ছোটবেলা থেকে এটাই পড়ে এসেছি যে নিশ্চয়ই মাটি থেকে পানি উঠতেছে। আসলে ঘটনা না, এটা হচ্ছে শিশির পড়তেছে। আশা করি এবার আপনারা আমাদের নিজেদের বাবা মাকে এই জিনিসগুলো বুঝিয়ে পারবেন, এবং অবশ্যই তারাও খুব খুশি হবে এই জিনিসটা যদি আপনি বুঝাতে পারেন। ওকে, এই হচ্ছে একটা ঘটনা। এইটুকু আশা করি আমরা বুঝেছি।
এখন এটা তো খুব সুন্দর একটা প্রসেস ছিল ভাই, খুবই সুন্দর একটা প্রসেস ছিল। আমরা কি করেছি ভাই, প্রসেসটা একটু ভালো মতো দেখবেন। আমরা যে কাজটা করেছি, অসম্পৃক্ত ছিল, এইটাকে সম্পৃক্ত করেছি আমরা কিভাবে ভাই, এক্সট্রা 20 গ্রাম বাষ্প দিয়ে। এখান থেকে এখানে আমরা সম্পৃক্ত করেছি এক্সট্রা 20 গ্রাম বাষ্প দিয়ে, এক্সট্রা 20 গ্রাম বাষ্প দিয়ে। ওকে, এই যে এক্সট্রা 20 গ্রাম আমরা বাষ্প দিলাম। সো ওখানে আগে ছিল 80, এখন দিলাম 20। সো এক্সট্রা 20 গ্রাম বাষ্প দিয়ে এটা সম্পৃক্ত করেছি। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম যে ভাই উপরের ব্যাপারটা বাদ দেন, উপরে সবকিছু ভুলে যান, আপনি এই পাশে সবকিছু ভুলে যান। অ্যাকচুয়ালি আপনি ধরেন আপনাকে আমি আবার শুরু থেকে কাজ দিলাম। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা রুম আছে, যে রুমে বাষ্প ধারণ ক্ষমতা হচ্ছে 100 গ্রাম, কিন্তু বাষ্প আছে 80 গ্রাম। এখন রুমটা তো অসম্পৃক্ত, আপনি কি এমন করতে পারেন যে এই রুমে যে বাষ্পটা আছে সেটা সম্পৃক্ত হয়ে যাবে, আপনি বাষ্প এক্সট্রা দিতে পারবেন না, তো এই পাশে আপনি যেতে পারবেন না। তো আপনি নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন। চিন্তা ভাবনা করতে করতে আমি আপনাকে একটা হিন্টস দিচ্ছি। হিন্টসটা হচ্ছে, আমি আপনাকে বলেছিলাম যে পানি চিনির সাথে সবকিছু রিলেটেড হচ্ছে বাষ্প বায়ুর। সো ওখানে আমি একটা কথা বলেছিলাম, ধারণ ক্ষমতা তাপমাত্রার সাথে সমানুপাতিক। এটা এখানেও অ্যাপ্লিকেবল, যদি আমি এটা পরে প্রমাণ করবো, আপাতত অ্যাপ্লিকেবল ধরে নিই। সো আমি এই বাষ্পটাকেই সম্পৃক্ত করতে যাচ্ছি উইদাউট অ্যাডিং এনি মোর বাষ্প, কোনো বাষ্প এক্সট্রা অ্যাড করব। কি করতে পারি ভাই, এখানে বায়ুর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, আমি একটা কাজ করলাম, আমি বায়ুর তাপমাত্রা কমিয়ে করে দিলাম হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। একই বাষ্প, একই বায়ু। সো আগে ছিল 100 গ্রাম ওর বাষ্প ধারণ ক্ষমতা, এখন থাকবে কতটুকু ভাই, ধরে নিলাম এখন বাষ্প ধারণ ক্ষমতা হচ্ছে 80 গ্রাম। বায়ুতে বাষ্প কতটুকু ছিল ভাই, 80 গ্রাম। সো যতটুকু বাষ্প ছিল পুরোটাই কি দ্রবীভূত হবে না, 80 গ্রামই দ্রবীভূত হবে। সো বাষ্প ছিল তো 80 গ্রাম, আর বাষ্প ধারণ ক্ষমতা ছিল 100 গ্রাম। তাপমাত্রা কমিয়ে ধারণ ক্ষমতা করে দিলাম 80 গ্রাম, আর বাষ্প তো 80 গ্রামই ছিল। তাহলে দেখেন আমরা এই বায়ুটাকে বাষ্প দ্বারা সম্পৃক্ত করেছি কিভাবে, এক্সট্রা বাষ্প অ্যাড করে, নাকি তার নিজের ভিতরে যতটুকু বাষ্প ছিল সেটা দিয়েই? উত্তর হচ্ছে সেটা দিয়ে, এক্সট্রা কিন্তু বাষ্প অ্যাড করে নেই। সো এখানে দেখুন যতটুকু খেতে পারে ততটুকু আছে। সো আর এর মানটা কত হয়ে যাবে ভাই, আপনি যদি ক্যালকুলেট করেন আর এর মান চলে আসবে 100%। সো এই অবস্থাটাকে কি বলবো বলেন, সম্পৃক্ত অবস্থা বা সম্পৃক্ত বাষ্প। বোঝা গেল? এই জায়গাটা, এই যে এখান থেকে এই পাশে, এখান থেকে যে এতটুকু আসলাম, এটা ভাই খুব ইম্পর্টেন্ট একটা ফেনোমেনন। এখানে আমরা যে কাজটা করলাম, অসম্পৃক্তকে সম্পৃক্ত করেছি, কিন্তু এক্সট্রা বাষ্প অ্যাড না করে তার ভিতরে যতটুকু খাবার ছিল বাষ্প, সেই বাষ্পটা দিয়েই তাকে সম্পৃক্ত করেছি, সেই বাষ্পটা দিয়ে তার পেট ভরিয়ে দিয়েছি, জাস্ট তাপমাত্রা কমিয়ে। আশা করি বুঝেছেন। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই আচ্ছা খুব ভালো জিনিস, এই পাশে আপনি বাষ্প অ্যাড করেছেন, উপর থেকে নিচে আসলেন, তাপমাত্রা কমালেন, আমরা যদি আরো তাপমাত্রা কমিয়ে দিই, করতে পারেন। ধরেন ওই একই রুমের কথাই বলছেন যেখানে 80 গ্রাম বাষ্পই আছে। আচ্ছা ধরে নেন এবার তার তাপমাত্রা করে দিলেন আপনি 10 ডিগ্রি সেলসিয়াস। সো ডেফিনেটলি আগে ধারণ ক্ষমতা 80 গ্রাম ছিল, 15 ডিগ্রি সেলসিয়াস। এখন ধরেন ধারণ ক্ষমতা হয়ে গেল ভাই 60 গ্রাম। এখন বায়ুতে বাষ্প আছে 80 গ্রাম, ধারণ ক্ষমতা 60 গ্রাম। বায়ুতে বাষ্প দ্রবীভূত হবে কতটুকু বলেন, 60 গ্রাম। বাকি যে বাষ্পটা আছে ভাই সেটা কি হিসাবে পড়ে যাবে ভাই নিচে বলুন, সেটা পড়ে যাবে হচ্ছে শিশির হিসাবে। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন, শিশির পড়ে যাবে 20 গ্রাম। সো যতটুকু থাকতে পারে ততটুকু খাইয়েছি। সো এখানেও বায়ুটা কি হয়ে যাবে বলুন, বায়ুটা বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে। সো ভালো মতো বুঝবেন ব্যাপারটা। উপরের জিনিসগুলো এখন বাদ, এখন এই যে এতটুকু ফ্লো চার্টকে কল্পনা করেন, এতটুকু প্রথমে অসম্পৃক্ত ছিল, বায়ুকে তাতে উপস্থিত বাষ্প দ্বারাই সম্পৃক্ত করেছি তাপমাত্রা কমিয়ে। এরপরে দেখেন তাপমাত্রা যখন আরো কমালাম তখন কি শুরু হলো, শিশির পড়া শুরু হলো, 20 গ্রাম শিশির পড়ে গেল। তো এখান থেকে আমরা শিশিরাঙ্কের সংজ্ঞাটা পড়ে ফেলবো। এবার আসুন শিশিরাঙ্কের সংজ্ঞাটা পড়ি, আসুন শিশিরাঙ্কের সংজ্ঞাটা এবার পড়ে ফেলবো। ওই শিশিরাঙ্ক এই যে এখানে আছে। আচ্ছা, তো শিশিরাঙ্কের এবার আমরা সংজ্ঞাটা পড়বো ভাই। এই যে শিশিরাঙ্ক, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ডিউ পয়েন্ট। শিশিরাঙ্কের যদি সংজ্ঞা পড়ি তাহলে সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভিতরের জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, তার ভিতরে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। কোন যে, এই সংজ্ঞাটা একটু ঝামেলা মনে হচ্ছে। আচ্ছা, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভিতরে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেটাকে আমরা বলবো শিশিরাঙ্ক। সো শিশিরাঙ্ক মানে কি ভাই বলুন, শিশিরাঙ্ক মানে কি, যে তাপমাত্রায়, তার মানে শিশিরাঙ্ক হাতিও না ঘোরাও না ভাই, শিশিরাঙ্ক একটা তাপমাত্রা। বোঝা গেল? শিশিরাঙ্ক মানে হচ্ছে যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভিতরের জলীয় বাষ্প দ্বারাই
সম্পৃক্ত হয়, এক্সট্রা জলীয় বাষ্প দেওয়া লাগবে না। তাহলে আমাকে বলুন, এই চিত্রটা থেকে তাকিয়ে বলুন এখানে কোন তাপমাত্রাটা সম্পৃক্ত। আপনাকে নজর রাখা লাগবে যে কোন তাপমাত্রায় বায়ুটা সম্পৃক্ত হয়েছে। সো এইখানে অসম্পৃক্ত ছিল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এইখানে আবার সম্পৃক্ত হলো। তার মানে কি 25 ডিগ্রি সেলসিয়াস ভাই শিশিরাঙ্ক? কারণ যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় সেটা তো শিশিরাঙ্ক। আবার আপনি বলতে পারেন যে ভাই এখানেও সম্পৃক্ত, তাহলে কি এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে সম্পৃক্ত বলতে পারি কিনা, শিশিরাঙ্ক বলতে পারি কিনা? উত্তর হচ্ছে না। শিশিরাঙ্ক হওয়ার জন্য বিশেষ একটা পরিস্থিতি লাগবে, সেটা হচ্ছে বায়ুতে যতটুকু বাষ্প ছিল সেই বাষ্প দ্বারা বায়ুকে সম্পৃক্ত করেছি, এবং সেটা কত তাপমাত্রায় হয়েছে ভাই? 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো এই সব কিছুর মধ্যে শিশিরাঙ্ক হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। কারণ 15 ডিগ্রি সেলসিয়াস এমন তাপমাত্রা যে তাপমাত্রায় বায়ুতে উপস্থিত বাষ্প দ্বারা, এই যে 80 গ্রাম ছিল উপস্থিত, সে 80 গ্রাম দ্বারাই বায়ুটা সম্পৃক্ত হয়ে গিয়েছে। এবং এটাকে তাহলে শিশিরাঙ্ক কেন বলি, মাথায় প্রশ্ন আসতে পারে। একটু দেখেন ভাই, 15 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে শিশিরাঙ্ক, এর নিচের তাপমাত্রা হচ্ছে ভাই 10 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখুন তো কি পড়েছে ভাই, শিশির পড়েছে না? যে তাপমাত্রার পরে, যে তাপমাত্রার নিচে শিশির পড়া শুরু করে সে তাপমাত্রাকে বলবো শিশিরাঙ্ক। এবং দেখুন 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ু ছিল সম্পৃক্ত, এর নিচের তাপমাত্রায় মানে শিশিরাঙ্কের নিচের তাপমাত্রায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বায়ু কি সম্পৃক্ত। দুইটা ডিসিশন নিতে পারি, যে শিশিরাঙ্কের নিচের তাপমাত্রায় শিশির জমা শুরু হয়, আর দ্বিতীয় ডিসিশন হচ্ছে শিশিরাঙ্কের নিচের তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত থাকে। লেখা আছে শিশিরাঙ্কের নিচে যে কোনো তাপমাত্রায় ক্লোজ সিস্টেম মানে হচ্ছে রুম বা কন্টেনার, রুমটি সম্পৃক্ত থাকবে। আশা করি বুঝেছেন সবকিছু। তো এই ছিল মোটামুটি আমাদের যে শিশিরাঙ্ক রিলেটেড ব্যাপার স্যাপার। এবার আসি শিশিরাঙ্কের সূত্রটাকে এবার আমরা একটু চেঞ্জ করব। সো দেখুন ভাই, আর সূত্র কি ছিল ভাই? আর সমান ছিল স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু 100%, সবাই জানেন তাই না? এখন দেখেন এম মানে কি? বায়ুতে উপস্থিত বাষ্পের ভর, বায়ুতে দ্রবীভূত বাষ্পের ভর। ক্যাপিটাল এম মানে কি? বায়ুতে যতটুকু বাষ্প থাকতে পারে তার ভর। আচ্ছা, কিছু ঘটনা ঘটাবো ভাই। দেখেন ভাই, ঘটনা যেটা ঘটাবো সেটা হচ্ছে, দেখুন একটা জিনিস দেখবেন। দেখেন ভাই, আমি বলেছিলাম যে বাষ্পের যে চাপটা আছে সেটা বাষ্পের ভরের সাথে সমানুপাতিক, এটাই তো ঘটনা। তাহলে আমাকে বলুন ভাই, এম ভরের যে বাষ্প সেটা যে চাপ দিবে সেটাকে আমি স্মল এফ দ্বারা প্রকাশ করতে পারি। ধরেন কোনো একটা বায়ুতে বাষ্প আছে এম গ্রাম, তাহলে সে যে চাপটা দিবে সেটাকে স্মল এফ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা জানি স্মল এফ সমানুপাতিক এম, বা আমরা এটাও জানি যে এম সমানুপাতিক হচ্ছে স্মল এফ, এম সমানুপাতিক স্মল এফ। তাহলে এম সমান কি কে এফ লেখা যায় না ভাই? কে একটা সমানুপাতিক ধ্রুবক লেখা যায়। আচ্ছা, ভালো জিনিস। আবার দেখুন ভাই, এইটা একটা বিষয় হলো, আবার ধরেন কোনো স্থানে ক্যাপিটাল এম পরিমাণ বায়ু উপস্থিত আছে, অর্থাৎ কোনো স্থানে যে বায়ুতে উপস্থিত বাষ্পের ভর সেটা ধরেন ক্যাপিটাল এম এর সমান, অর্থাৎ বায়ুটা কি সম্পৃক্ত। কোনো স্থানের বায়ুতে যতটুকু বাষ্প থাকতে পারে ততটুকু বাষ্প আছে। সো এই বাষ্পটুকু যে চাপ দিবে সেটা তো সম্পৃক্ত চাপ হবে ভাই। সো ধরে নিচ্ছি এই বাষ্পটা যে চাপ দিবে সেটাকে আমরা ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করছি, ঠিক না? স্মল এম পরিমাণ বাষ্প যে চাপ দিবে সেটাকে স্মল এফ দ্বারা প্রকাশ করলাম। ক্যাপিটাল এম যে বাষ্প যে চাপ দিবে সেটাকে আমরা ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করছি। এবং ডেফিনেটলি ক্যাপিটাল এম যখন বাষ্পটা যখন চাপ দিবে তখন সেটা কি হিসেবে থাকবে বলুন? সম্পৃক্ত হিসেবে থাকবে। সো আমরা এখান থেকেও জানি এম সমানুপাতিক ক্যাপিটাল এফ। সো এম সমান কি লিখতে পারি আমরা বলুন? কে ইন্টু ক্যাপিটাল এফ লিখাই যায়, কারো কোনো অসুবিধা থাকা উচিত না। ওকে, ভালো জিনিস। এবার আসুন আমরা ওই আর এর সূত্রটাকে মডিফাই করি। আর সমান এম এর জায়গায় আমরা এবার লিখতে পারি কে ইন্টু স্মল এফ, আবার ক্যাপিটাল এম এর জায়গায় লিখতে পারি কে ইন্টু ক্যাপিটাল এফ ইন্টু হচ্ছে 100%, লিখা যায়। সো কে কে কাটাকাটি ভাই। সো আর এর একটা নতুন সূত্র বের হয়ে আসে, স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু হচ্ছে 100%। দ্যাটস ইট। এই যে একটা সূত্র। এখানে স্মল এফ ক্যাপিটাল এফ এর পরিচয় কি এগুলো বুঝবো, তার আগে কিছু কথাবার্তা আপনাদেরকে বলে দিই। ক্যাপিটাল এফ এর পরিচয় কি ভাই? কোন স্থানের বায়ুতে যদি সেই বায়ুর যে যতটুকু বাষ্প ধারণ ক্ষমতা ক্যাপিটাল এম, সেই পরিমাণ বায়ু যদি বাষ্পে দ্রবীভূত থাকে সেটা যেই চাপ দেবে সেটা হচ্ছে ক্যাপিটাল এফ। এখন দেখেন, কোথাও যদি স্মল এম আর ক্যাপিটাল এম সমান হয় সেই বায়ুটা কি হয়ে যাবে? বাষ্প দ্বারা সম্পৃক্ত। তাহলে আমাকে বলেন এই ক্যাপিটাল এফটা কি বলেন? এমন একটা বাষ্পের চাপ যে বাষ্পটা কি সম্পৃক্ত না। সো ক্যাপিটাল এফ এর পরিচয় ভাই, ক্যাপিটাল এফ ডেফিনেটলি একটা কি বলেন?
সম্পৃক্ত বাষ্পচাপ, মানে বাষ্প যখন সম্পৃক্ত তখন সেই যে চাপটা প্রয়োগ করে সেটাকে আমরা ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করব। ওকে, বাষ্প যখন বায়ু দ্বারা সম্পৃক্ত তখন সে যে চাপ প্রয়োগ করবে সেটাকে আমরা ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করব। তাহলে স্মল এফ এর পরিচয় ম্যাক্সিমাম টাইমে স্মল এফ এর পরিচয় হচ্ছে বায়ুটা যখন বাষ্প দ্বারা সম্পৃক্ত নয় তখন সে যে চাপটা প্রয়োগ করবে সেটা। স্মল এফ এর আরো একটি পরিচয় আছে, সেটা আমরা বুঝবো এখন। আচ্ছা, এখন কিছু ব্যাপার সেবার আছে ভাই, কিছু ব্যাপার সেবার আছে, একটু বলি আপনাদেরকে। ওকে, কিছু ব্যাপার সেবার আছে, একটু দেখেন ভাই। আমি বলেছিলাম যে বায়ুর যে ভরটা আছে ভাই, বায়ুর যে ভর সেটা তার চাপের সাথে সমানুপাতিক, অথবা উল্টা বলেছিলাম তাই না, যে বায়ুর যে চাপটা সেটা তার ভরের সাথে সমানুপাতিক, যত ভর তত চাপ। আচ্ছা, এখানে কি তাপমাত্রা কোনো রিলেশন আছে ভাই? এই স্মল এম কিন্তু বায়ুতে দ্রবীভূত বাষ্পের ভর, এর সাথে কিন্তু তাপমাত্রা কোনো রিলেশন নেই, ঠিক না? তাপমাত্রার রিলেশন আছে ভাই আমরা ইয়ার সাথে, এই যে ক্যাপিটাল এম এর সাথে তাপমাত্রার রিলেশন আছে, যে আমরা এরকম বলেছিলাম যে ক্যাপিটাল এম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, এরকম কিছু একটা, ডিরেক্টলি না ইনডিরেক্টলি অনেকভাবে হতে পারে, বাট এর সাথে টেম্পারেচারের রিলেশন আছে। বায়ুতে কতটুকু বাষ্প থাকতে পারে সেটা তাপমাত্রার সাথে রিলেটেড, কিন্তু বায়ুতে কতটুকু বাষ্প উপস্থিত আছে সেটার সাথে তাপমাত্রার কোনো রিলেশন নাই। এখন ব্যাপারটা বুঝেন, বায়ুতে কতটুকু বাষ্প আছে সেটা যেই তাপমাত্রাতেই হোক ভাই, ওটা তো ফিক্সড। তাপমাত্রা বাড়াইলে কি বায়ুর মানে ব্যাপারটা হচ্ছে বায়ুতে কতটুকু বাষ্প আছে সেটা কি বেড়ে যায়? উত্তর হচ্ছে না। ধারণ ক্ষমতা কমা বাড়া করে। আপনি চিত্রগুলো একটু ভালো মতো থাকেন, দেখেন তাপমাত্রা আনচেঞ্জ রেখেছি, ধারণ ক্ষমতা আনচেঞ্জ আছে, তাই না? কিন্তু দেখেন ভাই এখানে 80 গ্রাম বাষ্প আছে, এখানে আমরা এক্সট্রা 20 গ্রাম বাষ্প দিয়ে 100 গ্রাম করিয়েছি। তাপমাত্রা চেঞ্জ করলাম, ধারণ ক্ষমতা চেঞ্জ হয়ে গেল, কিন্তু দেখেন এখানে কতটুকু বাষ্প ছিল 80 গ্রাম, এখানে বাষ্প কতটুকু আছে 80 গ্রামই আছে। বায়ুতে যতটুকু বাষ্প উপস্থিত ছিল সেটা তো তাপমাত্রা চেঞ্জ করলে চেঞ্জ হবে না ভাই, যতটুকু সে খেয়েছে সেটা তো খাওয়া হিসেবেই থাকবে। ক্ষুধা চেঞ্জ হতে পারে, খাবারের পরিমাণ চেঞ্জ হবে না, সেই হচ্ছে ঘটনা। সো এফ এর সাথে স্মল এম রিলেটেড। এখন দেখেন ভাই, আমি একটা জিনিস দেখি আপনাদেরকে, দেখেন তুমি স্মল এম এর মান 80 গ্রাম, একটু ভালো মতো তাকাবে। স্মল এম এর মান হচ্ছে 80 গ্রাম, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? বায়ুর তাপমাত্রায়। তো এই স্মল এম যে চাপটা দিবে সেটাকে আমরা স্মল এফ দ্বারা প্রকাশ করতে পারি। তো এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা কি বলতে পারি ভাই? বায়ুর তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা। তো স্বাভাবিক তাপমাত্রায় স্মল এম যে চাপটা দিবে সেটাকে আমি স্মল এফ দ্বারা প্রকাশ করতে পারি, এবং সেই চাপটা কি ভাই? অসম্পৃক্ত, স্বাভাবিকভাবে সেটা আমি লিখে দিচ্ছি। সো স্মল এফ এর একটা পরিচয় হচ্ছে ভাই, একটু লিখে দিই আপনাদেরকে, স্মল এফ এর একটা পরিচয় হচ্ছে, একটু লিখে দিই আপনাদেরকে, না লিখতে তো বুঝবেন না ভালো মতো। স্মল এফ এর একটা পরিচয় হচ্ছে ভাই, আচ্ছা 25 ডিগ্রি সেলসিয়াস না লিখি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো হচ্ছে বায়ুর তাপমাত্রা, তাই না? কোনো একদিন তো বায়ুর তাপমাত্রা অন্য কিছু হতে পারতো। সো বায়ুর তাপমাত্রায় স্মল এফ মানে কি ভাই? ওই যে 80 গ্রাম বাষ্প। সো বায়ুর স্মল এফ মানে কি? বায়ুতে যতটুকু বাষ্প আছে সেটা। বায়ুর তাপমাত্রায় বায়ুতে উপস্থিত বাষ্প দ্বারা প্রযুক্ত চাপটাকে আমরা বলবো হচ্ছে স্মল এফ। বায়ুর তাপমাত্রায় বায়ুতে উপস্থিত যে বাষ্পটা আছে সেটা যে চাপটা দিবে সেটাকে আমরা নাম কি দিব বলেন? স্মল এফ। এবং যদি আরো ভালো মতো তাকান তাহলে এই স্মল এফটা কি ভাই বলেন? এটা কি বলেন? সম্পৃক্ত বাষ্পচাপ নাকি অসম্পৃক্ত বাষ্পচাপ? অসম্পৃক্ত, কারণ বাষ্পটা তখন কি ছিল? অসম্পৃক্ত। সেটাকে আমি অ বা চা দ্বারা রিলেট করলাম, ঠিক আছে? আশা করি বুঝেছেন। ওকে, আসেন, আশা করি বুঝেছেন ডেফিনেটলি। আচ্ছা, এবার আসেন ভাই আরেকটা ঘটনা। এবার দেখেন, এই যে দেখেন স্মল এম মানে 80 গ্রাম বাষ্প যে চাপ দিবে সেটা তো তাপমাত্রার উপর ডিপেন্ড করবে না। সো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপটা দিবে, দেখেন তো ভাই 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে বায়ুতে বাষ্প কতটুকু আছে? 80 গ্রাম। যেহেতু বাষ্পের ভরটা ভাই আনচেঞ্জ, এখানে 80 গ্রাম, এখানেও 80 গ্রাম, আর বাষ্প যে চাপটা দিবে সেটা কি তার ভরের উপর ডিপেন্ড করে? তাপমাত্রার উপর ডিপেন্ড করে না। সো এইখানে 80 গ্রাম বাষ্প যে চাপ দিবে, এখানেও 80 গ্রাম বাষ্প সেই চাপই দিবে ডেফিনেটলি। কিন্তু এইখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এইখানে 80 গ্রাম বাষ্প যখন ছিল তখন বাষ্পটা কি ছিল? অসম্পৃক্ত ছিল। কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোন তাপমাত্রা ভাই? শিশিরাঙ্কের তাপমাত্রা। এইখানে বাষ্পটা কি হিসাবে আছে বলুন? সম্পৃক্ত হিসাবে আছে। একই চাপ দিবে, কিন্তু এই চাপটা আবার কি বলেন? সম্পৃক্ত বাষ্পচাপ। এবং এটা কোন তাপমাত্রায় বলুন? শিশিরাঙ্কের তাপমাত্রায়। তো
সো স্মল এফ এর আরেকটা পরিচয় আছে, স্মল এফ এর আরেকটা পরিচয় আছে। ওকে, স্মল এফ এর আরেকটা পরিচয় আছে, সেটা কি ভাই বলুন তো? এবার আর বায়ুর তাপমাত্রা না, এবার হচ্ছে শিশিরাঙ্কে। এবার হচ্ছে শিশিরাঙ্কে। শিশিরাঙ্কে শিশিরাঙ্কে কার দ্বারা সম্পৃক্ত চাপ ভাই? বায়ুতে উপস্থিত বাষ্প দ্বারা সম্পৃক্ত চাপ। এখন দেখেন শিশিরাঙ্কে বায়ুতে যতটুকু বাষ্প ধারণ ক্ষমতা ততটুকু বাষ্প আছে, যতটুকু ধারণ ক্ষমতা ততটুকু বাষ্প আছে। সো এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? সম্পৃক্ত। সেটাকে আমরা এরকম বলতে পারি শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্প চাপ, কারণ শিশিরাঙ্কে বায়ুতে যতটুকু বাষ্প ধারণ ক্ষমতা ততটুকু বাষ্পই থাকে। সো এফ এর আরেকটা পরিচয় হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্প চাপ। আশা করি বুঝেছেন। এবার যদি আমি ক্যাপিটাল এফ এর পরিচয় দিই ভাই, ক্যাপিটাল এফ এর পরিচয়। সো আমরা কিন্তু এই সব কিছু রিলেট করছি হচ্ছে বায়ুর তাপমাত্রায়। বায়ুর তাপমাত্রা আমরা সবকিছু এই অংশটার জন্য রিলেট করছি। ওকে, এগুলো বাকি সব চিত্রগুলো এমনি ফাও, শুধু এই চিত্রটার দিকেই তাকান। সো বায়ুর তাপমাত্রায় 80 গ্রাম বাষ্প যে চাপটা দিবে সেটাকে আমরা বলেছিলাম কি? স্মল এফ, তাই না? তাহলে বায়ুর তাপমাত্রায় ক্যাপিটাল এম যে বাষ্প যে চাপটা দিবে সেটাকে আমরা কি দ্বারা ডিনোট করবো ভাই? ক্যাপিটাল এফ দ্বারা। সো বায়ুর তাপমাত্রায় স্মল এফ আর 80 গ্রাম বাষ্প যে চাপ দিবে সেটা যদি ক্যাপিটাল এফ হয়, বায়ুর তাপমাত্রায় যদি কোনোদিন বাষ্পে 100 গ্রাম বাষ্প থাকতো, বায়ুর তাপমাত্রায় মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কোনো রুমে ধারণ ক্ষমতা 100 গ্রাম, বাষ্প যদি 100 গ্রাম থাকতো, তাহলে সে যে চাপটা দিত সেটা কি হতো? ক্যাপিটাল এফ হতো। বুঝা গেল বিষয়টা? এবং দেখেন এই ক্যাপিটাল এফ মানে কি? যতটুকু বাষ্প থাকতে পারে ততটুকু বাষ্প যে চাপটা দিবে সেটা হচ্ছে ক্যাপিটাল এফ। তাহলে ক্যাপিটাল এফ মানে কি? সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত বাষ্প চাপ? ডেফিনেটলি সম্পৃক্ত বাষ্প চাপ। সো ক্যাপিটাল এফ এর পরিচয় হচ্ছে ভাই, আমরা কিন্তু সবকিছু বায়ুর তাপমাত্রা রিলেট করছি। ওকে, ওই একটা রুমের ক্ষেত্রেই, ওই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রুমের ক্ষেত্রেই। সো বায়ুর তাপমাত্রায় যদি 100 গ্রাম বাষ্প সেখানে উপস্থিত থাকতো, তাহলে সে যে চাপটা দিত সেটা হচ্ছে ক্যাপিটাল এফ। বায়ুর তাপমাত্রায় বায়ুতে উপস্থিত বাষ্প দ্বারা প্রযুক্ত চাপ। বায়ুর তাপমাত্রায় বায়ুতে যতটুকু বাষ্প থাকতে পারে ততটুকু বাষ্প যে চাপটা দেবে সেটা হচ্ছে ক্যাপিটাল এফ, এবং যতটুকু বাষ্প থাকতে পারে ততটুকু বাষ্প যে চাপটা দেবে সেটা কি? সম্পৃক্ত বাষ্প চাপ। সো এফ বলতে বোঝায় বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্প চাপ। সেই যে দেখেন স্মল এফ এর পরিচয় জানি, ক্যাপিটাল এফ এর পরিচয় জানি। এখন আমরা আর সমান স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100% সূত্রটা ইজিলি ইউজ করতে পারবো। সেই যে এগুলো সব কিছু দেওয়া আছে ভাই, সব পড়েছি আমরা। এই যে এই যে আমাদের সেই সূত্র, এই সূত্র নিয়ে আমরা অনেক ম্যাথ ট্যাথ করবো, তার আগে একটু বুঝে ফেলি কিছু জিনিসপত্র। যেমন হচ্ছে এইটা স্মল এফ এর পরিচয় কি ভাই? দেখুন, বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ, অথবা স্মল এফ এর আরেকটা পরিচয় কি ভাই? শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। ক্যাপিটাল এফ এর পরিচয় কি ভাই? বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। আমরা কিন্তু ওই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রুমটাকে ইমেজিন করে সবকিছু বলছি। এইটা তো বোনাস চলে আসে, কারণ আমরা দেখলাম বায়ুর তাপমাত্রায় উপস্থিত বাষ্প যে চাপটা দিবে সেটা শিশিরাঙ্কের ক্ষেত্রে একই পরিমাণ বাষ্পে থাকে, একই চাপই দিবে, সেটা একটা বোনাস। এইটা আর এটা হচ্ছে এফ এর অ্যাকচুয়াল, স্মল এফ এর এইটা হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনিশন, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনিশন, আর এটা আমরা বোনাস হিসেবে পেয়েছি। তো আশা করি সবকিছু আপনাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমরা ম্যাথ ট্যাথ সলভ করবো ডেফিনেটলি, বাট তার আগে আমি একটু আপনাদেরকে আরেকটা ছোট্ট জিনিস বুঝিয়ে, সেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাবো যে তাপমাত্রার সাথে ভাই কোনোভাবে শিশিরাঙ্কের রিলেশন আছে কিনা, সেটা আসলে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এখান থেকে দেখি। ওকে, এখান থেকে দেখবো। আসেন কালো দিয়ে এগুলো মিশিয়ে দিতাম, তাহলে আপনাদের কাছে দেখতে আর আজে বাজে মনে হবে না। এবার দেখুন এই চিত্রটা, এবার দেখুন, এটা লক করে ফেলি তাহলে আর সমস্যা হবে না। হ্যাঁ, এবার দেখুন এই চিত্রটার দিকে একটু তাকান। দেখুন ভাই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুটা অসম্পৃক্ত আছে। আমরা ধরেন এগুলো মিশিয়ে দিই, ধরেন কোনো কারণে এগুলো ধরেন মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে কি ঘটনা ঘটবে দেখুন। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে উপস্থিত বাষ্পের ভর হচ্ছে 80 গ্রাম, বাষ্প ধারণ ক্ষমতা হচ্ছে 100 গ্রাম, বায়ুটা কি আছে? অসম্পৃক্ত আছে। আমরা যদি তাপমাত্রা একটু কমাই, ধরেন আমি 24 ডিগ্রি সেলসিয়াস করলাম, আচ্ছা, তাহলে এই বায়ুটাতেই বাষ্প ধারণ ক্ষমতা কতটুকু হবে ভাই? ধরেন হয়ে গেল 95 গ্রাম, হয়ে গেল 95 গ্রাম। আচ্ছা, কিন্তু বাষ্প উপস্থিত আছে কতটুকু ভাই? 80 গ্রামই আছে। সো বায়ুটা কি হয়ে যাবে? অসম্পৃক্তই থাকবে। আমি যদি তাপমাত্রা ধরেন আরেকটু কমিয়ে দিই, ধরেন আমি 23 গ্রাম করে দিলাম, 23 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম, ধরেন ভাই এখন
ধারণ ক্ষমতা ধরেন ভাই 90 গ্রাম, ঠিক না? আর উপস্থিত আছে কতটুকু ভাই? ওই 80 গ্রামই আছে। সো বায়ুটা স্টিল, বাষ্পধারা কি অসম্পৃক্ত, বুঝা গেল? সো তাপমাত্রা কমাচ্ছি স্টিল, কিন্তু বায়ুটা বাষ্পধারা অসম্পৃক্ত। সো এবার ধরেন আমি 25 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা কমাতে কমাতে যখন কততে এসেছিলাম ভাই? যখন আমরা 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসেছিলাম, তখন বায়ুটা সম্পৃক্ত হয়েছে নিজের বাষ্পধারায়। সো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা বলেছিলাম শিশিরাঙ্ক। এখন এই সেম ঘটনা আমরা যদি 25 থেকে শুরু না করে আমরা যদি 24 থেকে শুরু করতাম, তারপরেও কিন্তু বায়ুটাকে এই যে উপস্থিত বাষ্পধারা 80 গ্রামই আছে। বাষ্পের পরিমাণ তো চেঞ্জ হয় নাই, বাষ্প 80 গ্রামই আছে। তো এই উপস্থিত বাষ্পধারায় যদি সম্পৃক্ত করা লাগতো, স্টিল আপনাকে এই 24 থেকে 23 থেকে নামতে 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 একসময় নামা লাগতো কোথায়? 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সো দেখুন 25 ডিগ্রি সেলসিয়াস থেকে স্টার্ট করলো আপনার হচ্ছে শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস, আবার 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে স্টার্ট করলো শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস। কেন? কারণ বায়ুতে যতটুকু বাষ্প উপস্থিত আছে সেটাকে আমরা আনচেঞ্জ রেখেছি। সো বুঝবেন ব্যাপারটা। শিশিরাঙ্কের সাথে বায়ুর যে তাপমাত্রা আছে ভাই, বায়ুর তাপমাত্রা এটা রিলেটেড না। বায়ুর তাপমাত্রা যতই হোক শিশিরাঙ্ক আনচেঞ্জ থাকবে, ঠিক আছে? আচ্ছা, অনেক সময় এরকম প্রশ্ন আসে যে বায়ুর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন বায়ুটা অসম্পৃক্ত ছিল। বায়ুর তাপমাত্রা যদি 24 ডিগ্রি সেলসিয়াস করি, তাহলে শিশিরাঙ্ক না, প্রশ্নটা হচ্ছে এরকম, বায়ুর তাপমাত্রা যখন 25 ডিগ্রি সেলসিয়াস, তখন শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বায়ুর তাপমাত্রা যদি 24 ডিগ্রি সেলসিয়াস করি, তাহলে শিশিরাঙ্ক কত হবে? উত্তর হচ্ছে স্টিল 15 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তো শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার সাথে রিলেটেড না, বায়ুতে উপস্থিত বাষ্পের ভরের উপর রিলেটেড। সো এম এর উপর রিলেটেড, বুঝা গেল? বায়ুর তাপমাত্রার সাথে রিলেটেড না। এই ছিল আরেকটা লেসন। এবার আসেন আমরা ম্যাথগুলো খুব ভালো মতো সলভ করতে থাকি। সো আজকে প্রথম ম্যাথটা আমরা সলভ করব। এই খুবই সুন্দর একটা ম্যাথ। এটা দেখবেন যে এই আপেক্ষিক আর্দ্রতা পড়াতে গেলে এই ম্যাথটা নেসেসারি, খুব বেশি দরকার। এরপর এই ম্যাথ রিলেটেড একটা বুয়েটে ম্যাথ এসেছিল, সেটাও আমরা দেখব। আগে এটা শিখে ফেলি। কি বলেছে ভাই? এটা প্রথম কোয়েশ্চেন আজকে। কোনো একদিন বায়ুর তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 50%। 50% যা 0.5 মানেও কিন্তু তা, যদি আমরা পার্সেন্টেজ আকারে না লিখি। আচ্ছা, যদি তাপমাত্রা নেমে হয় 10 ডিগ্রি সেলসিয়াস, তবে বায়ুস্থ জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে? প্রশ্নে আরো দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস ও 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 23.52 মিলিমিটার অফ এইচজি, আশা করি দেখতে পাচ্ছেন, আর আরেকটা হচ্ছে 9.22 মিলিমিটার অফ এইচজি। প্রশ্নটাকে একটু ডিকোড করে তারপর বুঝবো। সো ব্যাপারটা বুঝেন ভাই, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর এর মানটা হচ্ছে 50%, আর 10 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় বায়ুস্থ জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে। এখন আমাকে বলুন, কখন বায়ু বাষ্প ঘনীভূত হয় বা শিশিরে পরিণত হয়? নিশ্চয়ই শিশিরাঙ্গের নিচের তাপমাত্রায়, ডেফিনেটলি। আর শিশিরাঙ্গের নিচের তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা কত থাকে? উত্তর হচ্ছে 100%। সো ইনডিরেক্টলি বলা আছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু ডেফিনেটলি আর এর মানটা 100% অথবা 1 বলতে পারেন, আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর এর মানটা হচ্ছে ভাই 50% অথবা 0.5 বলতে পারেন। এগুলোই হচ্ছে ইনডিরেক্ট হিন্টস দেওয়া আছে, ঠিক আছে? আসলে সলভ করি। সো একটা জিনিস দেখবেন ভাই, আমরা কি জানি ভাই? আর এর মান, আর সমান কি জানি? স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%, তাই না? ভালো জিনিস। এবার আসেন, আর এর জায়গায় আপনি 0.5 বসান, তাই না? ক্যাপিটাল এফ বলতে কি বোঝায় ভাই? বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। বায়ুর তাপমাত্রা 25 এ সম্পৃক্ত বাষ্পচাপ কত ভাই? 23.52 মিলিমিটার অফ এইচজি। সো আমি ক্যাপিটাল এফ এর জায়গায় বসাতে পারি 23.52 মিলিমিটার অফ এইচজি, উপরে স্মল এফ, তাই না? সো স্মল এফ এর ভ্যালু যদি আমি বের করি ভাই, 23.52 কে যদি আপনি 0.5 দ্বারা গুণ করেন, তো বেসিক্যালি আপনি 23.52 কে হাফ বা এটাকে ভাগ করছেন। সো স্মল এফ এর মান চলে আসে হচ্ছে 11.76 মিলিমিটার অফ এইচজি, মানে অর্ধেক আর কি। এই হচ্ছে ঘটনা, বুঝলাম এতটুকু। স্মল এফ এর পরিচয় কি ভাই? বায়ুর তাপমাত্রা, ভালো মতো বোঝেন, বায়ুর তাপমাত্রায় উপস্থিত বাষ্পের প্রযুক্ত চাপ, উপস্থিত বাষ্প দ্বারা প্রযুক্ত চাপ, এটি না। আর ক্যাপিটাল এফ এর পরিচয় বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। বায়ুর তাপমাত্রায় কতটুকু ধারণ ক্ষমতা, উপরে হচ্ছে বায়ুর তাপমাত্রায় কতটুকু বাষ্প থাকতে পারে সেটা। তো নিচে হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পূর্ণ বাষ্প থাকলে যে পরিমাণ চাপ দিত, উপরে হচ্ছে বায়ুর তাপমাত্রায় যতটুকু বাষ্প আছে ততটুকু যে চাপটা দিবে। আচ্ছা, এবার দেখেন ভাই,
আমরা কি জানি বায়ুতে কতটুকু বাষ্প আছে সেটা তার চাপের সাথে সমানুপাতিক। তাহলে আমি যদি আপনাদেরকে বলতে চাই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত বাষ্পের ভর কত, কারণ বাষ্পটাই তো ঘনীভূত হয়েছে, তাই না? উপস্থিত বাষ্পের ভর কত, সো ভর কতটুকু কমে গেল সেটা জানলেই তো কত পার্সেন্ট ঘনীভূত হয়েছে সেটা বলতে পারবো। উপস্থিত বাষ্পের ভর স্মল এম এর মান কত দেওয়া যায়? আমরা জানি স্মল এফ সমানুপাতিক এফ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারতাম স্মল এম সমান হচ্ছে কে ইন্টু স্মল এফ। তাহলে আমরা স্মল এম সমান কে ইন্টু 11.76 লিখতে পারি, ইন্টু একক লিখে দিলাম, ধরেন এগুলো মিলিমিটার কোনো কিছুকে চেঞ্জ না করে এত একক লিখে দিলাম, কোনো অসুবিধা নেই, অসুবিধা হওয়াই উচিত না, ঠিক না? এতটুকু তো আমরা ডেফিনেটলি বুঝি। আচ্ছা, এবার আসেন আমরা আরো কিছু কাজ টাজ করি। এবার আসেন, এখন এটা তো গেল ভাই 25 ডিগ্রি সেলসিয়াস। এবার আসেন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি আগেই বলেছি আর এর মান কত হয়? আর এর মান কত? 100%। আর এর মান 100% মানে কি? স্মল এফ সমান হচ্ছে ক্যাপিটাল এফ, তার মানে স্মল এম সমান হচ্ছে ক্যাপিটাল এফ। তার মানে স্মল এম মানে আর এর মান যখন 100%, তখন বায়ুতে উপস্থিত বাষ্পের ভর, সেটাকে যদি আমি এম প্রাইম দ্বারা ডিনোট করি, সেটা হবে ক্যাপিটাল এফ প্রাইম, বা ধরেন এরকম লিখতে পারি আমরা কে ইন্টু ক্যাপিটাল এফ প্রাইম, কারণ এম সমানুপাতিক এফ, বলা যায় না সেটা। এম প্রাইম সমান হচ্ছে, কারণ আমরা এখান থেকে তো বলতেই পারতাম যে এম সমানুপাতিক স্মল এফ, এম প্রাইম সমানুপাতিক স্মল এফ প্রাইম, এগুলো সব ধরেন প্রাইম 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 প্রাইম, সমস্যা তো না, একই জিনিস। এম প্রাইম সমানুপাতিক কে ইন্টু ক্যাপিটাল এফ প্রাইম লেখা যায়। আচ্ছা, সো আমরা এটাই বলতে পারি 10 ডিগ্রি সেলসিয়াস এ উপস্থিত বাষ্পের ভর, উপস্থিত বাষ্পের ভর কতটুকু ভাই বলুন তো? এম প্রাইমের মানটা কত ভাই? আমরা একটু দেখি। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্প চাপ হচ্ছে 9.22, সো ক্যাপিটাল এফ এর মানটা জানি 9.22, তাহলে সেটার সাথে কে গুণ করে দিলেই তো হয়ে যায় কে ইন্টু 9.22 একক। দ্যাটস ইট। আশা করি বুঝেছেন। সো এবার বুঝেন ভাই, এবার একটা জিনিস ভালো মতো বুঝবেন, দেখেন ভালো মতো। 25-এ বাষ্প কতটুকু ছিল? 11.76 কে একক। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প কতটুকু আছে ভাই? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প কতটুকু আছে? 9.22 কে একক। আগে ছিল কত? 11.76 কে একক। এখন আছে কত ভাই? এখন আছে হচ্ছে 9.22 কে একক, তাই না? তাহলে কতটুকু ঘনীভূত হলো ভাই? ঘনীভূত কতটুকু হলো ভাই? ডেল এম এর মানটা কত ভাই? এম মাইনাস এম প্রাইম, এখান থেকে এখানে তো কমে গেল, সো কতটুকু কমে গেল ভাই? আমরা যদি এটা বিয়োগ করি 11.76 থেকে 9.22 যদি বিয়োগ করি, তাহলে চলে আসে হচ্ছে 2.54 কে একক। ওকে, এতটুকু বলা যায়। বলেছে ঘনীভূত না, কত পার্সেন্ট ঘনীভূত হয়েছে? খুব সহজ ভাই, দেখুন ভাই, এটাকে আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে ডিরেক্টলি লিখে দিব, পার্সেন্ট অফ ঘনীভূত লিখে দিতে পারি, ডিরেক্টলি লিখে দিতে পারি, ঠিক আছে? দুইটা ওয়েতে দেখাবো, একটা সহজ, একটা অ্যাডমিশন স্টাইল, আর একটা হচ্ছে রিটেন স্টাইল। দুইভাবে দুই জায়গায় করতে পারেন। পার্সেন্ট অফ ঘনীভূত হচ্ছে ভাই কতটুকু ঘনীভূত হলো ডিভাইডেড বাই আদি কতটুকু ছিল ইন্টু 100%, এইটা একটা ওয়ে। অথবা আপনি এইভাবে করতে পারেন যে পার্সেন্টেজ অফ ঘনীভূত, এটা কীভাবে বের করতে পারেন? এইভাবে ধরেন 11.76 কে থেকে ঘনীভূত হয়েছে হচ্ছে 2.54 কে একক, অতএব 1 কে একক থেকে ঘনীভূত হয়েছে কতটুকু, অতএব 100 থেকে কতটুকু ঘনীভূত হয়েছে, এটাই হচ্ছে। সো ডেফিনেটলি 11.76 কে থেকে যদি এতটুকু হয়, তাহলে 1 থেকে হয়েছে 2.54 ডিভাইড বাই 11.76, অতএব 100 থেকে কতটুকু ভাই? একটু ভালো মতো বুঝবেন। 11.76 সরি এরকম 2 যেরকম 2.54 কে ডিভাইডেড বাই 11.76, তাই না? ডিভাইড বাই 11.76, 1 এর ক্ষেত্রে তো 1 কে হবে না, শুধু 1 হবে। আচ্ছা, অতএব 100-এ কতটুকু ভাই? ইন্টু হচ্ছে 100, এটা পুরোটাই পার্সেন্টেজে চলে আসে। কত আসে বলুন? এই পার্সেন্টেজটা চলে আসে, আমরা ক্যালকুলেশন করা আছে, সো আমি একটু তাড়াতাড়ি করবো। সেই পার্সেন্টেজ চলে আসে হচ্ছে ভাই 25.98%। এখানেও সেম জিনিসটাই আসতো। দেখেন পরিবর্তন কতটুকু ভাই? 2.54, আর আদি কতটুকু ভাই? 11.76, সো 2.54 বাই 11.76 ইন্টু 100, সো সমান চলে আসে 2.54 ডিভাইড বাই 11.76 ইন্টু 100, 25.98%। দ্যাটস ইট।
ক্যালকুলেশনে ভুল হলে আমাকে ডেফিনেটলি জানাবেন, আমাদের কাছে সময় স্বল্পতা, সো আমি ক্যালকুলেশনগুলো আগে থেকে করে রেখেছি। সো লাস্ট একটা কোয়েশ্চেন আমরা এখন সলভ করবো। সো প্রথম ম্যাথটা আমরা করলাম ভাই, ওটা খুব সুন্দর একটা ম্যাথ ছিল, সেই ম্যাথ থেকে বুয়েটে এসেছিল 17-18-তে। সো এটা আমি খুব ফাস্ট করে দিব, একদমই সোজা, একদম আগের ম্যাথটা রিপিট। সো আজকে 2 নং কোয়েশ্চেন, কোন স্থানের বায়ুর তাপমাত্রা ভাই 26°C, একটু জাস্ট বাড়াই দিছে, আপেক্ষিক আর্দ্রতা ভাই 70%, সো 0.7 আপনি ইমাজিন করতে পারেন। যদি সে স্থানে তাপমাত্রা কমে 18°C হয়, তবে বায়ুস্থিত জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে বা তরলে পরিণত হবে? একই জিনিস, 18°C ইজ বিলো ডিউ পয়েন্ট, সো এখানে আর এর মানটা 100%। আচ্ছা, 26°C ও 18°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের চাপ যথাক্রমে 25.21 আর 15.21। খুবই শর্টকাটে করবো, হ্যাঁ। আচ্ছা, সো শর্টকাট আমরা করবো, দেখুন আমরা ডিরেক্টলি ধরেন 26°C তাপমাত্রায় ধরেন আমি কোনো কারণে স্মল এফ এর মান বের করতে চাচ্ছি, তাহলে আমরা কি করবো? 0.7 ইন্টু ক্যাপিটাল এফ এর মান বের করবো, যে আগের মতোই, আর সমান স্মল এফ বাই ক্যাপিটাল এফ, আর এর মান 0.7, সো স্মল এফ বাই ক্যাপিটাল এফ কে 0.7 এর সাথে গুণ করে দিবেন, সো স্মল এফ এর মানটা বেরিয়ে হয়ে যায়। সো আবার যদি আমরা 26°C তাপমাত্রায় কতটুকু বাষ্প আছে বায়ুতে উপস্থিত বাষ্পের পরিমাণ সেটা যদি বের করতে চাই, তাহলে এইটার সাথে জাস্ট এটা কে গুণ করে দিবেন, কে ইন্টু 0.7 ইন্টু ক্যাপিটাল এফ এর ভ্যালু কত ভাই? 25.21, সেটা চলে আসবে হচ্ছে 25.21 একক, ঠিক আছে? এটা ধরেন একটা সামথিং মান চলে আসলো। আচ্ছা, এবার আসেন ভাই 10°C তাপমাত্রায় বায়ুতে উপস্থিত বাষ্পের ভর কত? যেহেতু 100% ভাই, তাহলে আমরা এটা লিখতে পারি কে ইন্টু ক্যাপিটাল এফ, কারণ এমটা এফ এর সাথে সমানুপাতিক, কে ইন্টু ক্যাপিটাল এফ। সো দেখুন ব্যাপারটা, ক্যাপিটাল এফ ভ্যালু কত? 15.21, সো এটা লিখে দিব, এম প্রাইম সমান লেখা যায় 15.21 কে একক, দ্যাটস ইট। সো 26°C তাপমাত্রায় কতটুকু বাষ্প আছে, 10°C তাপমাত্রায় কতটুকু বাষ্প আছে, এখানে ধরুন বেশি বাষ্প আছে, এখানে কম বাষ্প আছে, সো পার্সেন্টেজ অফ ঘনীভূত আপনি যদি বের করেন ভাই, জাস্ট করবেন কি ডেল এম ডিভাইডেড বাই আদি ইন্টু হচ্ছে 100% করে দিবেন। সো এই মানটা থেকে এই মানটা বিয়োগ করবেন, ডিভাইডেড বাই আবার এই মানটা ইন্টু হচ্ছে 100% করে দিলে উত্তর চলে আসে। এটার উত্তর আসে ভাই 12.2797%, দ্যাটস ইট। সো দেখুন কত সোজা, জাস্ট কয়েক লাইনের মধ্যে ম্যাথটা সলভ করেছি, আগের ম্যাথটা ডিটেইলে করেছি, এই ম্যাথটা সহজেই সলভ করে ফেললাম। লেকচার একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি, এবার আমরা পড়বো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পের মধ্যে কিছু পার্থক্য, যেন আপনারা একটু ভালো মতো জিনিসগুলো বুঝতে পারেন, ফিল করতে পারেন। অলরেডি সব কিছু ফিল করিয়েছি, আর এরপরে আমি দেখাবো যে কিভাবে তাপমাত্রা এবং ধারণ ক্ষমতা পরস্পরের সাথে সমানুপাতিক হয়। ইভাপোরেশন তো আমরা দেখেছি, একই সাথে কিন্তু কনডেনসেশনও হয়, সেটা একটু দেখার চেষ্টা করব। তো সর্বপ্রথম আসেন আমরা সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প নিয়ে একটু কথাবার্তা আমাদেরকে বলা উচিত, বলে ফেলি। এবার সে সম্পৃক্ত বাষ্প বা অসম্পৃক্ত বাষ্প। প্রথমটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প ভাই আবদ্ধ স্থানে তৈরি হয়, কারণ বাষ্পটাতে আবদ্ধ স্থানেই তো আপনি সেটাকে সম্পৃক্ত করতে পারেন, এক্সট্রা বাইরে থেকে বায়ু আসলেই তো সমস্যা, এই জন্য সম্পৃক্ত বাষ্প একটা আবদ্ধ স্থানে তৈরি হওয়াটাই বেটার। আর হচ্ছে অসম্পৃক্ত বাষ্প আপনি আবদ্ধ স্থানেও করতে পারেন, খোলা অবস্থাতেও করতে পারেন, কারণ প্রকৃতি তো খোলা অবস্থায় থাকে এবং ম্যাক্সিমাম কেসে সেটা অসম্পৃক্ত অবস্থাতেই থাকে। যদিও মানে একদম প্রকৃতিতে কিন্তু সম্পৃক্ত বাষ্প অর্জিত হওয়া পসিবল, এটা কিন্তু অনেক মানে হাই একটা কেস, এটা দরকার নেই, আমরা মনে রাখবো আবদ্ধ স্থানে সম্পৃক্ত বাষ্প তৈরি হয় আর অসম্পৃক্ত বাষ্প দুই স্থানে তৈরি হতে পারে। আচ্ছা, মেইন ভাই পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে, এটা হচ্ছে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না সম্পৃক্ত বাষ্পটা। তো এটা সবাই না মুখস্থ রাখে, আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আর অসম্পৃক্ত বাষ্প হচ্ছে মেনে চলে। আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই কেন সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র আর চার্লসের সূত্র মেনে চলে না? আসেন আপনাদেরকে একটু ব্যাখ্যা করা ট্রাই করি, আসেন। সো ব্যাখ্যাটা এরকম হতে পারে ভাই, আমরা যদি বয়েলের সূত্রের দিকে তাকাই, তাহলে বয়েলের সূত্র হচ্ছে ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার। কখন ভাই? যখন হচ্ছে টেম্পারেচার আর নাম্বার অফ মোল কি থাকবে বলেন, কনস্ট্যান্ট থাকবে, তাই না? এটাই কিন্তু ঘটনা। আচ্ছা, এখন আমরা যদি ভাই সম্পৃক্ত বাষ্পের মধ্যে, যে বাষ্পটা অলরেডি, যে বায়ুটা বাষ্প দ্বারা সম্পৃক্ত, সেখানে যদি কোনো কারণে ভাই প্রেশার বাড়াই, তাহলে কি ঘটনা ঘটবে বলুন? প্রেশার যদি বাড়াই তাহলে বাষ্পটা ভাই লিকুইড হওয়া শুরু করবে, অলরেডি অনেক পরিমাণ বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ুটা, প্রেশার বাড়লে লিকুইড হওয়া শুরু করবে। যখনই লিকুইড হওয়া শুরু করবে তখন এই যে বাষ্পের পরিমাণ কি কমা শুরু করবে, কারণ ম্যাক্সিমাম বাষ্প লিকুইডে পরিণত হয়ে যাচ্ছে। এন এর মান কমা মানে কি? বয়েলের সূত্র আর অ্যাপ্লাইড হওয়া
যাবে না এই জায়গাটাতে। এটা গেল বয়েলের সূত্র। এবার আসেন চার্লসের সূত্র কি বলে ভাই, ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। এখন ধরেন কোনো কারণে, আর কখন এটা ভাই বলেন, যখন প্রেশার আর নাম্বার অফ মোল হচ্ছে কনস্ট্যান্ট। আর আমি যদি কোনো কারণে ভাই টেম্পারেচার যদি কমাতে থাকি, কোনো কারণে টেম্পারেচার কমাতে থাকলাম সম্পৃক্ত বাষ্পের, তো টেম্পারেচার কমাতে 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 এক সময় টেম্পারেচার কমতে কমতে ধরেন ডিউ পয়েন্টেরও নিচে নেমে গেল, তখনই বাষ্প থেকে কি লিকুইড হওয়া শুরু করবে, শিশির জমা শুরু করবে। সো বাষ্প থেকে তখনই কি হওয়া শুরু করবে, শিশির জমা শুরু করবে। শিশির জমা শুরু হওয়া মানে কি, এন এর মান কমতে থাকা, আর এন এর মান কনস্ট্যান্ট না হওয়া মানে চার্লসের সূত্রে অ্যাপ্লাইড না হওয়া। এই আমার মতো করে আমি ব্যাখ্যা করলাম, আশা করি বুঝেছেন এই জিনিসগুলো। লাস্ট একটা জিনিস এখন পড়ে ফেলো ভাই, সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমরা যে ইভাপোরেশন পড়েছি এর সাথে আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে কনডেনসেশন। এটার মাধ্যমে আমি সম্পৃক্ত আর অসম্পৃক্ত বাষ্পকে ব্যাখ্যা করার চেষ্টা করব। সো কনডেনসেশন জিনিসটাকে আমি এটা খুব ফাস্ট পড়িয়ে দিচ্ছি। আসেন দেখেন ব্যাপারটা, যখন ভাই ইভাপোরেশন মানেটা কি, ধরেন এখানে অনেকগুলো মলিকিউল আছে, এগুলাকে ধরেন আমি কপি করলাম, ঠিক আছে, এগুলাকে ধরেন আমি আরো কপি করলাম, আরো কপি করলাম। আচ্ছা, আমি ব্যাপারটা বুঝছেন, একটু ব্যাপারটা বুঝবেন। ধরেন আমি এগুলো অলরেডি যেহেতু বাষ্পে পরিণত হয়েছে, সেগুলো আমি কালারগুলো লাল করে দিই। দেখেন ব্যাপারটা, এগুলো হচ্ছে পানির অণু, হলুদগুলো, লালগুলো হচ্ছে বাষ্পের অণু। এখন বায়ু থেকে বাষ্পে পরিণত হয়। এখন বাষ্পে যদি ভাই বাষ্পটাতে যদি ধরেন কোনো কারণে বাষ্পটাতে যদি বাষ্পের অণু অনেক বেশি বাড়তে থাকে, সো ব্যাপারটা বুঝেন, একে হচ্ছে বাষ্পের অণু আছে, আবার এখানে কি শুধু বাষ্পের অণু থাকবে ভাই, উত্তর হচ্ছে না। এখানে আরো কিছু থাকতে পারে, যেমন হচ্ছে বায়ুর অণুও থাকতে পারে। ধরেন এগুলো আশেপাশে হচ্ছে বায়ুর অণুগুলো আছে, এগুলো ধরেন এক একটা বায়ুর অণু। সো ইভাপোরেশন তো আমি অলরেডি বুঝেছি, এবার কনডেনসেশন বুঝাচ্ছি। ধরেন ভাই, ব্যাপারটা বুঝবেন, ব্যাপারটা খুব ভালো মতো বুঝবেন। এই বাষ্পের অণুগুলা যেগুলো আছে, বাষ্পের যেগুলো অণু আছে, সেগুলো ভাই আবার ধাক্কাধাক্কি শুরু করে। ধরেন এই একটা বাষ্পের অণু, এর সাথে ধাক্কা খেলো, এর সাথে ধাক্কা খেলো, উপরে ধাক্কা খেলো, এর সাথে ধাক্কা খেলো, এর সাথে ধাক্কা খেলো। তো ওর গতিশক্তি কন্টিনিউয়াসলি কমবে, কারণ সবাইকে হিট দিয়ে দিচ্ছে। কন্টিনিউয়াসলি কমতে কমতে ধরেন ভাই নিচে নামা শুরু করলো, কারণ ওর গতিশক্তি তো কমতেছে, ও কন্টিনিউয়াসলি আগে ছোটাছুটি করছে, আর সবার সাথে ধাক্কা খেতে খেতে গতিশক্তি কমতে 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 যখনই সে কমতে কমতে যে পানির কাছাকাছি আসছে, পানির অণু এই বাষ্পের অণুকে তো নিশ্চয়ই আকর্ষণ করবে নিচের দিকে। সো টুপ করে এই জায়গায় পরিণত হয়ে গেল, ওর কালারটাই যে হলুদ হয়ে গেল। সো এই যে দেখেন, একই সাথে ভাই ইভাপোরেশন হয়, একই সাথে কিছু কিছু বাষ্পের অণু গতিশক্তি কমতে কমতে আবার পানিতে পরিণত হয়। এই যে পানিতে পরিণত হওয়ার যে ঘটনাটা ভাই, এটাকে বলি আমরা কনডেনসেশন। আশা করি বুঝেছেন। এবং প্রকৃতির যে ব্যাপারটা, সেটা হচ্ছে ভাই একই সাথে ইভাপোরেশন হয়, একই সাথে কনডেনসেশন হয়, নাহলে তো ভাই সমুদ্রের পানি খালি হয়ে যেত, তাই না? একই সাথে কিন্তু দুটোই ঘটে। এবার আসেন কখন ইভাপোরেশন বেশি কখন কম, এগুলো একটু বোঝার চেষ্টা করি, এবং ওইটা বুঝতে গেলে আমরা সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পটাও বুঝে যাব। আসেন, সো একটা উদাহরণ আপনাদেরকে দিই, জাস্ট একটা কথা আপনাদেরকে বলি যে ইভাপোরেশন ও কনডেনসেশন কিন্তু একসাথে হয়। আচ্ছা, এবার আসেন ভাই, ধরেন কথার কথা ধরেন কোথাও আছে ভাই আপনার কোনো কারণে ধরেন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হ্যাঁ, কোথাও ধরেন পানি আছে কিছু পরিমাণ, ধরেন কতটুকু পানি আছে, ধরে নেন পানি আছে হচ্ছে ভাই 100 গ্রাম পানি আছে, ঠিক আছে, 1 ডিগ্রি সেলসিয়াস। আমি তাপমাত্রা যখনই ভাই বাড়াবো, ধরেন 5 ডিগ্রি সেলসিয়াস আমি করে দিলাম, তখনই কি পানি থেকে ইভাপোরেশন হওয়া শুরু করবে। এই যে দেখেন, ধরে নেন এখন এখানে আসছে হচ্ছে 90 গ্রাম পানি, আর বাকিটুকু ভাই ধরে নেন এই যে এইভাবে ইভাপোরেশন হয়েছে। সেখানে একটা জিনিস বুঝবেন, ধরেন ভাই একই সাথে প্রতি ইউনিট টাইমে 3টা করে পানির অণু ইভাপোরেট হচ্ছে, এবং যেহেতু ইভাপোরেশন কনডেনসেশন একসাথে হয়, আমরা যখন তাপমাত্রা বাড়িয়েছি, একটা জিনিস ভালো মতো বুঝবেন, তাপমাত্রা যখন বাড়িয়েছি তখন দেখেন ইভাপোরেশন হওয়া শুরু করেছে। দ্যাট মিনস তাপমাত্রা যদি আপনি বাড়ান, তাহলে ইভাপোরেশন আপনার বাড়ে, এটুকু আমরা বুঝতে পারি। এখন এখান থেকে কি বলা যায় ভাই, দেখেন আগে বায়ুতে কি কোনো বাষ্প ছিল? বায়ুতে কি কোনো বাষ্প ছিল? উত্তর হচ্ছে না। এখন দেখেন তো ভাই, বায়ুতে ধরে নেন কতটুকু বাষ্প চলে আসলো ভাই, ধরে নিচ্ছি বায়ুতে 10 গ্রাম বাষ্প চলে আসলো, 10 গ্রাম বাষ্প চলে আসলো। সো দেখেন আগে বায়ুতে কোনো বাষ্প ছিল না, তাপমাত্রা যখন বাড়ালাম, ইভাপোরেশন তখন বাড়লো, বায়ুতে বাষ্প আসা শুরু করলো, তার মানে বায়ু বাষ্প ধারণ করা শুরু করলো।
দ্যাট মিনস তাপমাত্রা যদি বাড়ান, তাহলে আমাকে বলেন তো বায়ুর যে বাষ্প ধারণ ক্ষমতা ক্যাপিটাল এম, এটাও বাড়া শুরু করবে না ভাই? এখান থেকে আমরা বলেছিলাম যে ধারণ ক্ষমতা যেটা আছে ভাই, ধারণ ক্ষমতা যেটা আছে এটা ইভাপোরেশনের কারণে ধারণ ক্ষমতাটা তাপমাত্রার সাথে সমানুপাতিক। সো আশা করি এবার আপনারা জিনিসটা বুঝেছেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই শুধু কি ইভাপোরেশন হয়, কনডেনসেশন হয় না? উত্তর হচ্ছে হয়। তাপমাত্রা যখন বাড়ে ইভাপোরেশন বাড়ে, এই সময়টাতে ভাই কিন্তু কনডেনসেশনও বাড়ে। এখানে কোনো কনডেনসেশন ছিল না, এখানে কিন্তু কনডেনসেশন হচ্ছে। সো প্রতি ইউনিট টাইমে ধরে নেন 3টা পানির অণু ইভাপোরেটেড হচ্ছে, একটা কনডেন্সড হচ্ছে। ওকে, সো তাপমাত্রা যত বাড়াতে থাকবেন ভাই ইভাপোরেশন তত বাড়বে, কনডেনসেশনও ধরেন তুলনামূলক বাড়বে। ইভাপোরেশন বেশি হলে কি একটা সময় এখানে বেশি বেশি অণু জমা হয়ে যাবে। অলরেডি যদি বাতাসে অনেক বেশি বাষ্প জমা হয়ে যায়, সো বাতাসের ক্ষুধা কিন্তু তুলনামূলক কমা শুরু করে। সো তাপমাত্রা একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত তাপমাত্রা বাড়ালে ইভাপোরেশন বাড়ে, এগুলো সব এক্সপেরিমেন্টাল ডাটা। তারপরে কিন্তু যেহেতু বায়ুতে অনেক বেশি বাষ্প জমা হয়ে যায়, তখন তাপমাত্রা বাড়লে কিন্তু ইভাপোরেশন আর আগের মতো করে বাড়ে না, ঠিক আছে? কিন্তু কনডেনসেশন কিন্তু আবার বাড়া শুরু করে যায়, কারণ বায়ুতে বেশি বাষ্প থাকলে কি হবে, ওরা নিজেদের সাথে ধাক্কা খাবে, সো কনডেন্স হওয়া শুরু করবে। সো এই জায়গাটাতে এই পার্টিকুলার কেসে, এই যে এতটুকু যে কেসটা দেখলাম, এই পার্টিকুলার কেসটাতে ভাই ইভাপোরেশনের রেটটা অবশ্যই কনডেনসেশনের থেকে বেশি। ইভাপোরেশন রেটটা কনডেনসেশন থেকে বেশি। এবং এখানে কিটা ভাই, বায়ুটা বাষ্প দ্বারা কিন্তু অসম্পৃক্ত, এখনো সম্পৃক্ত হয়। আচ্ছা, সো আমরা ধরেন তাপমাত্রা বাড়াতে বাড়াতে ধরে নেন আমরা ধরেন 20 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম, কথার কথা। ধরেন এইখানে এখন পানি আছে, ধরে নেন পানি ধরেন আছে আর 70 গ্রাম, এগুলো সব এমনি জাস্ট এমনি ডাটা দিচ্ছি, 70 গ্রাম। উপরে ধরে নেন এখন ভাই বাষ্প আছে ধরে নেন এখন 30 গ্রাম। সো এই যে দেখেন তাপমাত্রা বাড়িয়েছি, বায়ুতে বাষ্প বেড়েছে, সো তাপমাত্রা বাড়ালে ধারণ ক্ষমতা বাড়ে, এটুকু আবার প্রুফ করলাম। আচ্ছা, এই জায়গাটাতে কি হবে ভাই, তাপমাত্রা বাড়ালে ইভাপোরেশন বাড়বে। সেখানে 3টা অণু হচ্ছিল, এখন ধরে নেন ভাই 5টা অণু হচ্ছে, একটা বেড়ে বা 4টা অণু হচ্ছে, একটা বেড়ে গেল, তাপমাত্রা বাড়ালে ইভাপোরেশন বাড়লো। আবার দেখেন ভাই আগে 10 গ্রাম বাষ্প ছিল, এখন তো বায়ুতে অনেক বেশি বাষ্প ভাই। সো বেশি বাষ্প হলে কি বায়ুর ক্ষুধা কমে যাবে, সো ইভাপোরেশন রেট কমে যাবে। আবার একই সাথে বায়ুতে বাষ্প বেড়ে যাওয়া মানে কি বাষ্পগুলো একে অপরের সাথে ধাক্কা খাবে বেশি বেশি, সো কনডেনসেশন ভাই বেশি হয়ে যাবে, কারণ ম্যাক্সিমাম অনেকগুলো বাষ্পের অণুর গতিশক্তি কমতে থাকবে। সো ধরে নেন এখানে কনডেনসেশনও ভাই প্রতি ইউনিট টাইমে 4টা করে অণু কনডেন্সড হচ্ছে। সো একটা নির্দিষ্ট টাইমে গিয়ে দেখা যায়, ধরেন এইটাই সেই টাইমটা, এইটাই সেই টেম্পারেচারটা, একটা নির্দিষ্ট টেম্পারেচারে গিয়ে দেখা যায় যে ইভাপোরেশনের যে রেটটা আছে না ভাই, সেটা কনডেনসেশনের সমান। এবং ইভাপোরেশনের রেট যখনই কনডেনসেশনের সমান হয়ে যায়, তখন আমাকে বলুন তো ভাই এখানে কি বায়ু বাষ্প পরিণত হওয়া থেমে গেছে? উত্তর হচ্ছে না, বায়ু বাষ্প কন্টিনিউয়াসলি হচ্ছে, বাষ্প বায়ুতে পরিণত হচ্ছে, মানে বাষ্প পানিতে পরিণত হচ্ছে কন্টিনিউয়াসলি, কিন্তু এটা একটা ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসে। এই যে এর থেকে বেশি বাষ্প আর বায়ুতে থাকতে পারবে না, 30 গ্রাম, এর থেকে বেশি বাষ্প কখনোই থাকা সম্ভব না। এক্সট্রা যদি পানি দেন সেক্ষেত্রে একটা আলাদা বিষয়, তাপমাত্রা যদি চেঞ্জ করেন আলাদা বিষয়, কিন্তু এখানে ইকুইলিব্রিয়ামে চলে এসেছে। এই জায়গাটাতে এক্সট্রা পানি দিলেও আর থাকা সম্ভব না। এখানে বায়ু এবং বাষ্প যে ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসলো, এখানে আমরা জাস্ট একটু লিখে দিই, বাষ্প ও বায়ু, বারবার বলছি বাষ্প ও পানি এই জায়গাটাতে একটা ইকুইলিব্রিয়াম স্টেটে চলে এসেছে। এই ঘটনাটাকে বলে যখন কনডেনসেশন এবং ইভাপোরেশন সমান, তখন আমরা বলতে পারি বায়ুটা বাষ্প দ্বারা সম্পৃক্ত, কারণ এর থেকে বাষ্প বেশি আর এখানে থাকা পসিবল না। তো আশা করি আপনারা কিভাবে তাপমাত্রার সাথে ধারণ ক্ষমতা সমানুপাতিক, কিভাবে ইভাপোরেশন কনডেনসেশন একই সাথে হয়, তাপমাত্রা বাড়ালে কিভাবে ইভাপোরেশন রেটটা একটা সময় পর্যন্ত বাড়তে থাকে এবং তারপরে গিয়ে কনডেনসেশন রেটটা অনেক বেশি বেড়ে যায়, সবকিছু আশা করি আপনারা বুঝেছেন। সো এই জায়গাটা থেকে একটা কোয়েশ্চেন এসেছিল, এটা কি চুয়েটে এসেছিল, এটা আমার যতদূর মনে হয় এটা সিকের ওয়েটে এসেছিল, চুয়েট 2-3 হয়তো ভুল সাল লেখা আছে। সো এটা আপনারা সিকের ওয়েট হয়তো 21-22 এসেছিল, আপনারা প্রশ্ন ব্যাংক দেখবেন, এই প্রশ্নটা সলভ করতে যাবেন এবং কোয়েশ্চেনটা সলভ করতে গিয়ে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কোয়েশ্চেন ব্যাংকে যে কোনো কোয়েশ্চেন ব্যাংক, বাংলাদেশে যে কোনো কোয়েশ্চেন ব্যাংকই বলুন, কোয়েশ্চেন ব্যাংকে যে সলভটা করছেন সেই সলভটা কেন ভুল। অবশ্যই এই প্রশ্নের কিন্তু একটা উত্তর কুয়েট থেকেও বা সিকের ওয়েট থেকেও দিয়েছে, কিন্তু সেটা ভুল উত্তর, প্রশ্নটাই অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, সেখানে আপনি আদর্শ গ্যাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবেন না। কেন পারবেন না, কোয়েশ্চেনটার উত্তরটা কেন ভুল, এটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কখনো সুযোগ হয় রকেট ফিজিক্স বাই মুকিত গ্রুপে এটা নিয়ে বিস্তার আলোচনা হবে। সো আজকের ক্লাসটা ভাই এখানেই শেষ করছি, অনেক কিছু আজকে পড়িয়েছি আপনাদেরকে। আমার সম্পর্কে যে কোনো জিজ্ঞাসায় মনন ফেসবুক গ্রুপে যোগাযোগ করবেন অথবা রকেট ফিজিক্স বাই মুকিত গ্রুপে যোগাযোগ করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সাথে আবারও কোনোদিন দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।